নমস্কার। আজকে আমরা শুনব শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্গের নিচে মানুষের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলকে আমার বিনীত অনুরোধ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও এক যে ছিল পেট্রিয়নে মেম্বারশিপ নিতে ভুলবেন না। সেখানে কিন্তু সপ্তাহে 3 দিন এক্সক্লুসিভ কন্টেন্ট আসে। পেট্রিয়নের লিঙ্ক এই ভিডিওর তলায় ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পেট্রিয়নে মাসিক $1 বিনিময়ে আপনারা অ্যাড ফ্রি অডিও ফরম্যাটে গল্প শুনতে পারেন, যাতে আপনাদের ডেটাও বাঁচে। আশা করি আপনাদের সাথে দেখা হবে এক যে ছিল প্রিয়াঙ্কার পেট্রিয়ন পেজে। সামনে একটি নদী, এই নদী পার হতে হবে। পুরুষটির নাম রঞ্জন, তার বয়স 34, স্বাস্থ্য সুঠাম। সে হালকা চকলেট রঙের প্যান্ট আর সাদা শার্ট পরে আছে। সাদা শার্ট তার প্রিয়। কাঁধে ঝুলছে ক্যামেরা। মেয়েটির নাম ভাস্বতী, বয়স 27। সে পরে আছে গাঢ় নীল রঙের শাড়ি ও ব্লাউজ। ব্লাউজের তলায় ব্রার আউটলাইন চোখে পড়ে। তার ব্রার রং কালো, সায়ার রং কালো, সেটা পরে দেখা যাবে। তার ডাকনাম সতী, সবাই সেই নামেই ডাকে। তার নাম ঝর্ণা হলেও বেশ মানাতো। খুব সুন্দরী এবং অল্প বয়সী বালকের মতন দুরন্ত। রূপহীনা মেয়েদের গল্প আলাদা, রূপসী মেয়েদের গল্প আলাদা। এটা এটা রূপের গল্প। এরা দুজনে স্বামী স্ত্রী। এদের দুজনেরই আলাদাভাবে অনেক গোপন কথা আছে, যেমন অনেকেরই থাকে। একদিন হয় না, দুপুরবেলাতেই আকাশটা সন্ধেবেলার মতন আধার হয়ে আসে। এই দিনটাও সেরকম। নৈর্যত কোণ থেকে আস্তে আস্তে ছড়িয়ে সারা আকাশ ছেয়ে আছে মেঘে। তবে সেই মেঘ যেন পাথরের মতন শক্ত। বর্ষণের কোনো চিহ্ন নেই। এই মেঘের পটভূমিকায় নদীর ওপারে পাহাড়টাকে গম্ভীর মনে হয়। এই সব দিনে কেউ নদী পেরিয়ে পাহাড়ে ওঠার স্বাদ করে না, কিন্তু ভাস্বতী বড় জেদি। পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। সকাল থেকেই গাড়ি খারাপ। রঞ্জন বলেছিল, এই আজ আর বেরোবো না। ভাস্বতী বলেছিল, না, সারাদিন ডাকবাংলোয় বসে থাকবো না। কিন্তু গাড়ি তো খারাপ। মাত্র 2 বছর আগেও আমাদের গাড়ি ছিল না, তখনও আমরা বেড়াতে বেরোতাম। সুতরাং রঞ্জন গিয়েছিল 1.5 মাইল দূর থেকে গাড়ির মিস্ত্রি ডেকে আনতে। মিস্ত্রি এসে ঠিকঠাক করে জানালো গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া হলো ঠেলতে ঠেলতে। রঞ্জন চেয়েছিল অনেকক্ষণ সময় লাগুক। মিস্ত্রি সম্প্রদায় জানালো গাড়ির অনেক অসুখ, 2 দিনের আগে সারবে না। নিশ্চিন্তভাবে ডাকবাংলোয় ফিরে এসে রঞ্জন বলল, বুঝলে, 2 দিনের আগে কোথাও যাওয়া হচ্ছে না, গাড়ি পাওয়া যাবে না। বাস আছে, মানুষ বাসেও বেড়াতে যায়, নইলে বাসগুলো চলে কেন শুনি? ভুল, বাসে চেপে মানুষ কাজকর্মে যায়, বেড়াতে যায় না। তাছাড়া বাস তো আর নদীর ধার পর্যন্ত যাবে না, প্রায় 1 মাইল হাঁটতে হবে। বাবা, হাঁটতে হবে বলে তুমি ভয় পাচ্ছ? রঞ্জন ভীতু নয়, তার শরীরে শক্তি আছে, বুকে সাহস আছে। সে পৃথিবীর হেরে যাওয়া মানুষের দলে নয়, বরং সে অতিরিক্ত পেয়ে থাকে। সে সাঁতারে মেডেল পেয়েছে, কলেজ টিমে ক্রিকেট খেলেছে। ভূত বিশ্বাস করে না। শহরের রাস্তায় হঠাৎ হইচই শুরু হলেই সে দৌড়তে শুরু না করে দাঁড়িয়ে 2-1 সেকেন্ড দেখে। কিন্তু সে পাহাড়ে উঠতে ভালোবাসে না। ভালোবাসে না তাই ভালোবাসে না, এর আর কোনো যুক্তি নেই। মোটর গাড়ি শুদ্ধ তাকে তুলে দাও পাহাড়ের চূড়োয়, সে বিখ্যাত সৌন্দর্যগুলি উপভোগ করবে, কিন্তু ওই সব সৌন্দর্যের লোভে সে হেঁটে পাহাড় চূড়োয় উঠবে না। অথচ সে পরিশ্রম বিমুখ নয়। সমুদ্রে সাঁতার কাটতে বলুক না কেউ, রঞ্জন এক কথায় রাজি। অনেক মানুষেরই এক এক রকম এক একটা অদ্ভুত দুর্বলতা থাকে। বিশেষত নদী পেরিয়ে এই পাহাড়টি দেখতে যাওয়া সম্পর্কে তার মনে মনে একটি অন্য আপত্তি ছিল। পাহাড়টি সম্পর্কে একটি কুসংস্কার জড়িত। সেই কুসংস্কারের প্রশ্রয় দিতে চায় না সে।
তো ভাস্বতী যাবেই যাবে। এই ধরনের গল্প শুনলেই ভাস্বতী পরীক্ষা করে দেখতে চায়, হাতের কাছেই যখন রয়েছে। তবে রঞ্জনের অভিমতেই যে এইসব কুসংস্কারের পরীক্ষার আগ্রহ এক হিসেবে একে স্বীকার করে নেওয়া। দূর, তুমি কুড়েমি করে যেতে চাইছো না তাই বলো, অত সব যুক্তি দেখাচ্ছ কেন? রঞ্জন পাজামা আর গেঞ্জি পরে বসেছিল ডাকবাংলোর বারান্দায়। তার চওড়া কবজিতে বাঁধা ঘড়ির কাছে রোদ পড়ে ঝলসে উঠছে। তার সুঠাম স্বাস্থ্য, ইস্পাতের বর্মের মতন বুকের আকৃতি। এই মানুষকে দেখে কেউ অলস অন্তত বলবে না। তবু রঞ্জন হেসে বলেছিল, এক একদিন কুড়েমি করতেও মন্দ লাগে না। এসো না, সারাদিন শুয়ে থাকি। না, একদম না, ওঠো। ভাস্বতী তার হাত ধরে টেনে বলেছিল। অতএব বেরিয়ে পড়তেই হয়। স্থানীয় লোকজন কেউ কেউ বলেছিল পাহাড়টাতে উঠতে নামতে 3 ঘন্টা লাগে। আবার কেউ কেউ বলেছিল ও পাহাড়ে নাকি ওঠাই যায় না, দেখতে ছোট হলে কি হবে। আবার কেউ বলেছিল সুন্দর রাস্তা তৈরি করা আছে, কোনো অসুবিধে নেই। দু একজন সরাসরি নিষেধ করেছিল ওদের যেতে। পাহাড় এবং পথ সম্পর্কে মানুষের নানা রকম মত থাকে। যারা রাস্তা মাপে তারা ছাড়া কেউ রাস্তার সঠিক দূরত্ব আন্দাজ করতে পারে না। পাহাড়ও কারোর কাছে সবসময় খুব দূরে। কেউ কেউ ভাবে যত দূরেই হোক যাওয়া যায়। তবে এই পাহাড়টির কথা একটু আলাদা। এই পাহাড়টিকে সকলে ভক্তি করে, আবার ভয়ও করে। রঞ্জন বিরক্ত হয়ে মন্তব্য করেছিল, এদের কথার উপর নির্ভর করা যায় না, কারোর সঙ্গে কারোর কথা মেলে না। গিয়ে দেখলেই বোঝা যাবে কোনটা সত্যি, চলো। রঞ্জন সাহসী, তবে ভাস্বতী দুঃসাহসিকা, অথবা গোয়ার শব্দের স্ত্রীলিঙ্গ, যাই হোক না কেন। ঝরঝরে বাস, কিন্তু তার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। ভাস্বতীর ইচ্ছে থার্ড ক্লাসে আর সব নারী পুরুষের সঙ্গে মিলেমিশে যায়। রঞ্জন তাতে সম্মতি জানিয়েছিল, আপত্তি জানানোটা অর্থহীন বলে। কিন্তু বাসের কন্ডাক্টর সে কথা কানেই তোলে না। কোনো ভদ্রলোককে, অর্থাৎ যাদের দেখলেই বোঝা যায় পকেটে পয়সা আছে এবং ফর্সা চেহারা রমণীকে, সে থার্ড ক্লাসে নিতেই পারে না। নিয়ম নেই সেরকম। যুক্তিতর্ক বেশি দূর এগোতে পারে না, কারণ কন্ডাক্টরের সুবিধে এই যে সে ভাস্বতী ও রঞ্জনের ভাষা কিছুই বোঝে না। নিজের ভাষায় জোরালো বক্তব্য রাখে, যা রঞ্জন আর ভাস্বতী বোঝে না। এ অঞ্চলে যে ভাষা চলে তা ঠিক হিন্দিও নয়, মধ্যপ্রদেশ। ফলে লোহার শিক দিয়ে ঘেরা ফার্স্ট ক্লাসে উঠতে হয়। ইঞ্জিনের গরম, পোড়া মোবিলের গন্ধে তবু যে অন্যান্য দরিদ্র মানুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে হয় না, এটুকুই এখানকার আরাম। 1.5 ঘন্টায় পৌঁছবার কথা, 3.25 ঘন্টা লাগে। তবু ভাস্বতী বিরক্তি বোধ করেনি। সে উচ্ছলতায় রঞ্জনকেও মাতিয়ে রেখেছিল। যেখানে ওদের নামতে হয় সেখানে একটি খাবার দোকান, ভিন্ডির ঘ্যাঁট ও রুটি, খাঁটি, অত্যন্ত বেশি গন্ধময় খাঁটি দুধে ভেজানো চা। কলকাতার মানুষের পরিচিত চায়ের কোনো স্বাদ তাতে নেই। বাড়িতে এরকম চা দইবাত তৈরি হলে কোলাহল শুরু হয়ে যেত। সেই চায়ের প্রধান গুণ তা গরম। ওরা 2 গিলাস চা নেয়, শেষ করে আবার 2 গিলাস। এই এই এক ধরনের মজা। এরপর 1 মাইল হাঁটা পথ। স্বাভাবিকভাবেই 1 মাইলকে 3 মাইল মনে হয়। ইতিমধ্যে মেঘ ঘনিয়ে আসে, দ্বীপ্রহরকে মনে হয় সায়াহ্ন। ঝলমলে বহির্দৃশ্যকে অপ্রসন্ন মনে হয় এখন। আকাশে পাখি নেই, প্রচুর ফড়িংয়ের ওড়াউড়ি শুরু হয়েছে। এরই মধ্যে মেঘ চিরে একটি বিমানের উড়ে যাওয়া খুবই অবাস্তব মনে হয়, যেন কখনো বিমান দেখেনি এই চোখে। ভাস্বতী আকাশের দিকে তাকায়। রঞ্জন বলল, এই শোনো, আজ আর নাই যাওয়া উচিত। আকাশের অবস্থা একদম ভালো নয়। আমার ফিরে যেতে ইচ্ছে করছে না। আরে, যদি অনেক রাত্রির হয়ে যায়? যেখানেই থাকি রাত্রির তো হবেই।
ভাস্বতীর এই উত্তরটিকে কোনো যুক্তি বলা যায় না, কিন্তু মেয়েরা এরকম অযৌক্তিক কথা বলেই তো এত মোহময়ী। কেউ কেউ বলে রহস্যময়ী। রঞ্জনের মতন যুক্তিবাদী মানুষও ভাস্বতীর এই কথা শুনে হাসল। নদীটি ছোট, স্থানীয় সংবাদ জল বেশি নেই, হেঁটে পার হওয়া যায়। প্রত্যক্ষ প্রমাণ হিসেবে একটি গরুর গাড়িকে পার হয়ে আসতে দেখা গেল। গরুর গাড়িটি পাহাড় থেকে আসেনি, ওপাশে নিশ্চিত অন্য লোকালয়ের রাস্তা আছে। ভাস্বতীর কাঁধে ঝোলানো একটা বড় চামড়ার ব্যাগ, তাতে টুকিটাকি ব্যবহার্য জিনিসপত্র, বেশ ভারী। রঞ্জনের কাঁধে শুধু ক্যামেরা। এতে যেন কেউ এটা না মনে করে যে রঞ্জন তার স্ত্রীকে দিয়ে ভারী ব্যাগ বইয়ে নিচ্ছে। ভাস্বতী সুন্দর এবং আধুনিকা, সে সাধ্য কি রঞ্জনের? আসলে ব্যাগটা ওরা ভাগাভাগিভাবে বইবে ঠিক করেছিল। ভাস্বতীরই অনুরোধে এবং মাত্র কিছুক্ষণ আগে ভাস্বতী সেটা নিয়েছে। এবার সেটা রঞ্জনের হাতে চলে এলো। নদী পার হবার জন্য শাড়ি উঁচু করল ভাস্বতী। রঞ্জন রাজ কাপুরের প্রসিদ্ধ ভঙ্গিতে গুটিয়ে নিল তার ট্রাউজার্স। নদীর জলে পা দিয়েই বোঝা গেল জল যেমন ঠান্ডা তেমন তীব্র স্রোত। নদী ছোট হলে কি হবে, তেজ আছে। তার বুকের ওপর দিয়ে হেঁটে যেতে পারো, কিন্তু তাকে সমীহ করতে হবে। কাঁচা লঙ্কার আকৃতি দেখে যেমন বোঝা যায় না কোনটায় কতটা ঝাল, নদীও সেরকম। যদিও এই নদীতে সাঁতার কাটার সুযোগ নেই, তবু জলে পা দিয়ে মেজাজ ভালো হয়ে যায় রঞ্জনের। সতী, আমার হাতটা ধরো। ভাস্বতী সব কিছুতেই আনন্দ পায়। এই ঠান্ডা জল, স্রোতের টান তার স্পৃহাকে উত্তেজিত করে। এক হাতে চটি, অন্য হাত রঞ্জনের বাহুতে। বড় বড় পাথরের টুকরো পায়ের নিচে ধারালো খোঁচা দেয়। তবু সে হাসছে। হাসতে হাসতে বলল, যদি কোনো জায়গায় জল বেশি থাকে। আসলে ভাস্বতী সাঁতার জানে না। প্রখ্যাত সাঁতারুর সঙ্গে সাঁতার না জানা মেয়ের বিবাহ হওয়া এমন কিছু অভাবনীয় ঘটনা নয়। বৈজ্ঞানিকের স্ত্রী কি পুজো আর্চা করে না? অনেক মহাকবির স্ত্রীও কবিতাকে অপছন্দ করে গেছেন। তবে জল বেশি থাক বা না থাক, ভাস্বতীর প্রশ্নে ভয়ের চিহ্ন নেই। এসবই কৌতুক। রঞ্জনের মুখ থেকে সে আশ্বাসবাণী শুনতে চায়, যা শুনিয়েই রঞ্জন পরিতৃপ্ত হবে। পুরুষের দুর্বলতা চিনে নিতে মেয়েদের তো একটুও দেরি হয় না। মেয়েরা তো আর পুরুষদের রহস্যময় প্রাণী হিসেবে ভাবে না। নির্ভরযোগ্যতাই প্রধান যোগ্যতা। রঞ্জন নির্ভরযোগ্য, পাহাড়ে না হোক জলে। ভাস্বতীর শাড়ি উঠেছে হাঁটু পর্যন্ত। জল ক্রমশ বাড়ে তার চেয়েও বেশি। কেউ কোথাও নেই। এই নির্জনতা নারী পুরুষকে বড় আনন্দ দেয়, এমনকি স্বামী স্ত্রীকেও। শয়নকক্ষে আর কেউ থাকে না, তবু এই আকাশের নিচে পাহাড় ও নদীর পটভূমিকায় দুজনে নিরালা হবার স্বাদ আলাদা। ভাস্বতী নিচু হয়ে নদী থেকে এক আঁচলা জল তুলে ছিটিয়ে দিল রঞ্জনের গায়ে। আরে কি করছো কি? রঞ্জন বিরক্ত হলো না। মধ্য নদীতে প্রবল স্রোতের মধ্যেও নিজেকে সুস্থিরভাবে স্থাপন করে সে ভাস্বতীর দিকে ঘুরে দাঁড়ালো। ভাস্বতীর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে হাসতে হাসতে বলল, এই ফেলে দি ফেলে। ছাড়ো ছাড়ো। কেউ তো এখানে দেখবার নেই। কেউ তো জানে না যে সে কলকাতায় একটি বড় সংস্থার দায়িত্বপূর্ণ অফিসার। এখানে একটু ছেলে মানুষই করতে দোষ কি? কেউ না দেখলেও কিছু কিছু ব্যাপার আসে যায়। ভাস্বতী তার শাড়ি উরুর অনেকখানি পর্যন্ত তুলে ফেলেছে। রঞ্জন সেদিকে একদৃষ্টে তাকালো। একটু লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নিয়ে তাকালো আবার। এবার তার দৃষ্টিতেও মুখে অন্য ধরনের হাসি। ভাস্বতীর ফর্সা উরু, নীল শাড়ি, যেন যবনিকা। যে পুরুষ তার নিজের স্ত্রীকে শয়নকক্ষে বহুবার নিরাবরণ দেখেছে, ঘুমের ঘোরে ওই উরুর ওপর রেখেছে অনুভূতিহীন হাত। বহু দিনের বেলা তার স্ত্রী যখন পোশাক পাল্টেছে তার খুব কাছাকাছি, আর সে ভ্রুক্ষেপহীনভাবে পড়েছে কোনো অকিঞ্চিতকর বই। আজ সে সেই শরীরেই কিছুটা গোপন আভাস পেয়ে রোমাঞ্চিত। এরকম হয়। জল আর একটু বাড়ল। ভাস্বতী আর শাড়ি তুলল না, সবটাই ফেলে দিল। ভিজে একাকার।
সমসাময়িক আদিবাসী মেয়েরা এই নদী পারাপারের সময় শাড়ি ভেজায় না, অনেক লোক থাকলেও, কারণ তাদের তো দ্বিতীয় শাড়ি নেই। ভাস্বতীর কাছেও অবশ্য এখন আর দ্বিতীয় শাড়ি নেই, তবু সে পরনের পোশাক ভিজিয়ে ফেলল শুধু নিজের স্বামীর কাছে লজ্জা পেয়ে। এরকম হয়। ত্রিস্তান ঈশন্ত কাহিনীর রূপালী ঈশন্তের মতন এখানে বলা যায় সৌভাগ্যবান জল। ভাস্বতী নিছক সাধারণ সুন্দরী নয়, তার চোখ, মুখ, নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে বিচার করলে নিশ্চয়ই কিছু কিছু খুঁত বেরোবে, কিন্তু তার আনন্দিত থাকার ক্ষমতাই তাকে অতিরিক্ত রূপসী করেছে। সে যেন এখন এই স্রোতস্বিনী নদীরই প্রতিরূপ। ভিজে শাড়ি নিয়ে জল ঠেলে ঠেলে আসতে সময় বেশি লাগে। স্রোত বাধা পেয়ে প্রতিবাদের গুঞ্জন তোলে। দেখো দেখো কি সুন্দর ছোট ছোট মাছ। আরে তাড়াতাড়ি এসো সতী। দেখ, তুমি মাছগুলো দেখছো না কেন? তাড়াতাড়ি ফিরতে হবে না? এখনো পৌঁছলো মিনা, এর মধ্যেই ফেরার কথা। 7:30টার পর আর বাস নেই, এখানেই তাহলে রাত কাটাতে হবে। কিন্তু দারুণ হবে তাহলে। বেশ বেশ বনের মধ্যে সরু সরু ছাই রঙের মাছ সুরুৎ সারাত করে ঘুরছে জলের মধ্যে। এত স্রোত সত্ত্বেও তারা মাঝে মাঝে এক জায়গায় নিশ্চল হয়ে থেমে থাকতেও পারে। এই জলে কোনো প্রকার শ্যাওলা জন্মায় না। ঝকঝকে বালি, অসংখ্য ফড়িং এখানে। ওদের মাথার ওপর ঘুরে ঘুরে উড়ছে কয়েকটা। মাছ দেখার অতিরিক্ত উৎসাহে নিচু হতেই ভাস্বতী তার ভারসাম্য আর ঠিক রাখতে পারে না। হোঁচট খেয়ে পড়ে যায় জলে। অবিলম্বে স্রোত তাকে কিছুটা দূরে টেনে নিয়ে যায়। ভয় মিশ্রিত কলহাস্যে চেঁচিয়ে ওঠে ভাস্বতী। আরে সতী! রঞ্জন তৎক্ষণাৎ স্ত্রীকে উদ্ধার করার জন্য জলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় তার কাঁধে ঝুলছে ক্যামেরা, এবং ক্যামেরাকে জলে ডোবায় কোন গোমূর্খ। রঞ্জন থেমেই থাকে, কেননা এ কথাও তার মনে হয় যে এখানে জল তো বেশি নেই। ভাস্বতী নাকানি চুবুনি খেলেও ডুবে যাবে না। ভাস্বতীকে বিয়ে করার আগে ভাস্বতীকে এর চেয়েও অগভীর জলে পড়ে যেতে দেখলে রঞ্জন ক্যামেরা নষ্ট করার ঝুঁকি নিয়েও জলে ঝাঁপিয়ে পড়ত। রঞ্জন সেখানে দাঁড়িয়েই হাসতে আরম্ভ করে। হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, ঠিক হয়েছে একদম। ভাস্বতী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ভাস্বতী তখন হেমেন মজুমদারের ছবি, মুখে লজ্জার বদলে কৃত্রিম কোপ। রঞ্জন কাঁধ থেকে ক্যামেরাটা হাতে নিয়ে দুপা ছড়িয়ে দাঁড়ায়। এত স্রোতেও সে একটুও টলে না। জলের মধ্যে সে এরকমই সাবলীল। প্রথম ছবিতে ভাস্বতী ভেঙচি কাটল। দ্বিতীয় ছবিতে ভাস্বতীর দুহাত তার চুলে, মুখ ওপরের দিকে। মেঘের ছায়া পড়ে সেই মুখ পৌরাণিক নারীর মতন। ভাস্বতীর শরীরে একটা শিহরণ বয়ে গেল। সেই মুহূর্তে, সেই বিশেষ মুহূর্তেই তার মনে হলো কি সুন্দরী বেঁচে থাকা। 10 দিক ব্যাপী নির্জনতার মধ্যে এক নদী, তার মাঝখানে দাঁড়িয়ে সর্বাঙ্গ ভেজা নারী, এবং সেই দৃশ্যকে চিরস্থায়ী করে রাখছে রঞ্জন। ওপারে পৌঁছে কবজি থেকে রুমাল খুলে রঞ্জন ঘড়ি দেখল। 3:10। গ্রীষ্মকালের দীর্ঘ বেলা, রাত্রি নামার আগে অনেক সময় আছে। পাহাড়টি বিশেষ বড় নয়, এবং অধিকাংশ ভারতীয় ছোট পাহাড়ের মতনই এর চূড়ায়ও একটি মন্দির আছে। মন্দিরটি বেশ দূর থেকে দেখা যায়। এরকম অচেনা পরিবেশে একটা মন্দির দেখলে খানিকটা স্বস্তি লাগে। মন্দির মানেই অন্তত অগতির আশ্রয়। শয়নং হট মন্দিরে। চামড়ার ব্যাগে তোয়ালে ছিল। ভাস্বতী তা বার করে মাথা মুছল, মুখ মুছল। শাড়ি ব্লাউজ সম্পূর্ণ ভিজে গেছে, তার আর কিছু করার নেই। রঞ্জন চিন্তিত হলেও ভাস্বতী বলে, আমার কিছু হবে না,
আমার অত সহজে ঠান্ডা লাগে না। ওপারের রাস্তাটা নদীতে ডুব দিয়ে আবার এপারে উঠেছে এবং ডান দিকে বেঁকে চলে গেছে সমতল ভূমির দিকে। অপেক্ষাকৃত সরু একটা রাস্তা বাঁদিকে, সেটি পাহাড়ে ওঠার রাস্তা। বেশ বোঝা যায় রাস্তাটি সরু হলেও দুর্গম নয়, বহু ব্যবহারের চিহ্ন আছে। একটুখানি এগিয়েই ঢুকে গেছে বনের মধ্যে। মাঝারি আকৃতি বৃক্ষের বন, তেমন গভীর নয়, ঝোপঝাড় খুব কম, প্রায় প্রতিটি গাছকেই আলাদা করে দেখা যায়। এই সব বনে বন্যপ্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে বহু আগে। ভারতীয় বাঘ সিংহ নিয়ে অনেক উপকথা গল্প আছে, কিন্তু ওই সব হিংস্র প্রাণী এখন সংরক্ষিত অরণ্যে ভ্রমণকারীদের কৌতূহলের বস্তু। অথচ অচেনা অরণ্য দেখলে এখনও কেমন গা ছমছম করে। বুনো শুয়োর বা ভাল্লুকেরও সচরাচর সাক্ষাৎ পাওয়া যায় না। সেই রকম ছোটোখাটো কিছু থাকলেও চিন্তার তেমন কারণ নেই। রঞ্জন সশস্ত্র। সিগারেট ধরিয়ে রঞ্জন বলল, আরে একটা গাইড টাইড সঙ্গে নিয়ে এলে হতো। ভাস্বতী রঞ্জনের হাত ধরে মোহমাখানো গলায় বলল, এখন আর কেউ এখানে থাকলে আমার একটু ভালো লাগতো না। যদি রাস্তা হারিয়ে যায়? একটাই তো রাস্তা দেখতে পাচ্ছি। মন্থর পায়ে ওরা হাঁটতে শুরু করে। উপভোগ্য পদযাত্রা এরকম হয়। এসেই যখন পড়া গেছে তখন আর মনের মধ্যে দ্বিধা রেখে লাভ কি? এই হিসেবে রঞ্জন নিজেকে তৈরি করে নেয়। খেলার ছলে একটা পাথরের টুকরো পথ থেকে তুলে নিয়ে ছুঁড়ে দেয় অনেক দূরে। আর কোনো পাথরে লেগে ঠক করে শব্দ হয়। তুমি তো আসতে চাইছিলে না। কি সুন্দর জায়গাটা, বলো তো? ভালোই জায়গাটা। কীরকম পরিষ্কার। আমাদের যদি কেউ এখানে নির্বাসনে দিত তাহলে বেশ হতো। সারা জীবন এখানেই থাকতাম। তাই? কতদিন? আমি তো সারা জীবনই থাকতে পারি। সত্যি পারবে? আর বাথরুম? ভাস্বতী লজ্জা পেল। বিছানার বদলে তাকে মাটিতে শুতে দিলেও আপত্তি নেই। খাবার জুটুক বা না জুটুক, ভ্রুক্ষেপ করবে না সে। কিন্তু মনের মতন একটি ঝকঝকে বাথরুম না পেলেই তার মেজাজ খারাপ হয়ে যাবে। যতবার তারা বেড়াতে গেছে, যে কোনো ডাকবাংলোয় পৌঁছে ভাস্বতী প্রথমেই শোয়ার ঘর দেখার বদলে বাথরুম পরীক্ষা করে দেখেছে। নোংরা বাথরুমের জন্য নির্দিষ্ট ডাকবাংলো ছেড়ে 27 মাইল দূরের অন্য বাংলোতে এবারেই আসতে হয়েছে রঞ্জনকে। ভাস্বতী এখন তবু তার সেই চরিত্র দুর্বলতা গোপন করে বলল, তাও থাকতে পারি। এখানে তো আর নোংরা নেই। বেশ বেশ একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতাম দুজনে। তারপর সেই কুঁড়ে ঘরের সামনে একদিন একটা সোনার হরিণ আসতো, আর তুমি সেটা ধরে আনবার জন্য আমার কাছে আবদার করতে। ভাস্বতী শব্দ করে হেসে ওঠে। এমন একটা চতুর বাক্য বলে ফেলে রঞ্জন বেশ খুশি হয়। আর কেউ শ্রোতা নেই, তবু নিজের স্ত্রীর কাছেই একটা বেশ সাজানো সুন্দর কথা বলে ফেলারও আনন্দ আছে। রাস্তার পাশে পড়ে আছে একটি সিগারেটের প্যাকেট ও ইংরেজি খবরের কাগজের একটি দুমড়ানো পৃষ্ঠা। দুটোই বেশ দূরের জিনিস। ওদের মতন দূরের মানুষ আরও এখানে আসে। রঞ্জন 3-4 দিন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন। খবরের কাগজ পড়েনি। মোটামুটি জাতে ওঠার মতন সিগারেট এখানে দুর্লভ। কৌতূহল বশে রঞ্জন কাছে গিয়ে খবরের কাগজের পৃষ্ঠাটির তারিখ লক্ষ্য করল। 1.5 মাসের পুরনো। রঞ্জন আরেকটা সিগারেট ধরিয়ে একটা গাছের গায়ে হাত দিয়ে বলল, এই, এটা কি গাছ বলো তো? শাল না তমাল? শহরের অধিকাংশ লোকই গাছ চেনে না, 7-8 রকমের বেশি ফুলও চেনে না। তবু রঞ্জনের মুখে তমাল নামটা শুনে ভাস্বতী বেশ মজা পেল। জিজ্ঞেস করল, তুমি কখনো তমাল গাছ দেখেছো? তবে শাল গাছের সঙ্গে সঙ্গে তমাল গাছের নাম পড়ি তো বইতে। আমিও কখনো তমাল গাছ দেখিনি জানো। আমার মনে হয় না আমার চেনাশোনা কেউ দেখেছে বলে। সেই রাধাকৃষ্ণের যুগও নেই, তমাল গাছও আর নেই বোধ হয়। সিগারেট শেষ করে রঞ্জন আবার হাঁটতে শুরু করে। রাস্তা ক্রমশ চড়াই হয়। রঞ্জনের গতি কমে গেলেও বেশ তরতর করে এগিয়ে যায় ভাস্বতী। এই সতী, একটু বিশ্রাম নেবে? কেন, আমি তো একটুও হাঁপিয়ে যাইনি।
পাহাড়ে উঠতে হয় আস্তে আস্তে, প্রথম দিকে তাড়াহুড়ো করলে শেষের দিকে কষ্ট হয় কিন্তু। আমি পরেশনাথ পাহাড়ে উঠেছিলাম, একটুও কষ্ট হয় না। কেন, তোমার কষ্ট হচ্ছে নাকি? মিনিট 40 বাদেই মনে হলো তারা পাহাড়টির প্রায় 1/3 উঠে এসেছে। রঞ্জন এতে বেশ সন্তুষ্ট বোধ করল। এই গতিতে উঠলে সময় ঠিক আছে, নামবার সময় অনেক তাড়াতাড়ি নামা যায়। রাস্তাটা এখান থেকে বাঁক নিয়েছে, বৃহৎ পাথরের আড়ালে অন্য দিকটা কিছুই দেখা যায় না। এখানে একটা বেশ চত্বরের মতন, মানে বসে বিশ্রাম নেওয়া যায়। পাথরের গায়ে বহুকাল আগে কে যেন তার নাম খোদাই করে রেখেছে, এখন অবশ্য আর পড়া যায় না। এখান থেকে নদীটা দেখা যায় গাছপালার আড়ালে, অনেকটা নিচে মনে হয়। নদীর জল এখান থেকে মনে হয় কালো কুচকুচে, অপবিত্র ধরনের। আসলে তো তা ছিল না, বেশ স্বাদু ও পরিষ্কার জল পার হয়ে এসেছে ওরা। এমন এমন বদলে গেল কি করে? আসলে নদী নয়, আকাশটা বদলে গেছে আরও অনেকখানি। ওই নদীর জল কালো নয়, সমুদ্রের জল যেমন নীলবর্ণ নয়। রঞ্জন আরেকটা পাথর কুড়িয়ে নদীর জলে ছুঁড়ে ফেলার চেষ্টা করল, পৌঁছল না নদী পর্যন্ত। এই সময় ঝড় উঠল এবং সঙ্গে সঙ্গে বৃষ্টি, শত শত ঘোড়সওয়ার ছুটে যাওয়ার মতন শব্দ। এমন প্রবল তেজি ঝড় ও বৃষ্টি পাহাড় অঞ্চলেই দেখা যায়। গাছগুলোর মাথা পাগলের মতন ঝটাপটি করছে, বড় বড় বৃষ্টির ফোঁটা তীরের মতন বিচ্ছে পাথরে। ওরা ছুটে গিয়ে দাঁড়ালো একটা ঝাঁকড়া সেগুন গাছের নিচে। প্রথম প্রথম গায়ে জল লাগে না, একটু বাদে বৃষ্টির চেয়েও বড় বড় ফোঁটা ওদের ভিজিয়ে দেয়। আকাশ একেবারে ফেটে পড়ছে। পাহাড়ি রাস্তাটা এখন ঝর্ণার মতন, কল কল করে তার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে জল। নিজেরা ভিজলেও ক্যামেরাটা বাঁচাতে হবে। রঞ্জন ক্যামেরাটা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরে নেয়। ওদের ভুরু একটু কুঁচকে আসে, অল্প অল্প শীতের মতন ভয়। এত অসম্ভব ঝড় বৃষ্টির মধ্যে বিপদের গন্ধ আছে। নিজের বাড়িতে বসে জানলা দিয়ে এরকম বৃষ্টির দৃশ্য দেখা প্রথাসিদ্ধ, কিন্তু অচেনা অরণ্যে এই দৃশ্য মনের মধ্যে একটা আস্তরণ ফেলে দেয়। বিপদ এখনো আসেনি, সুতরাং ভয়কে আচ্ছন্ন করার সুযোগ দেয় না ওরা দুজনে। দুজন দুজনের দিকে তাকিয়ে বিপন্ন হাসি বিনিময় করে। রঞ্জন একবারও বলে না তোমার জন্যই এরকম হলো। সে পুরুষ, সে এখন বিপদ আড়াল করে দাঁড়াবে। রঞ্জন ভাস্বতীর কাঁধে হাত দিয়ে তাকে কাছে টেনে নেয়। ভাস্বতী নিজের শরীর মিশিয়ে দেয় রঞ্জনের শরীরের সঙ্গে। আশ্বস্ত করার জন্য রঞ্জন ভাস্বতীকে চুম্বন করে। চুম্বনের কয়েকটি মুহূর্তে বৃষ্টি ও ঝড়ের শব্দ মুছে যায়। চুম্বনটি দীর্ঘস্থায়ী হয়। তারপর ছাড়াছাড়ি হয়ে পরস্পর পরস্পরের চোখের দিকে তাকায় উজ্জ্বল দৃষ্টিতে। অঝোর বৃষ্টির ধারা ওদের মাথা দিয়ে গড়িয়ে পড়ছে। ভাস্বতীর লীল ওষ্ঠ তৎক্ষণাৎ ধুয়ে যায় সেই জলে। সেই মুহূর্তে প্রচণ্ড মেঘ ডাকার শব্দ। রঞ্জন বলল, গাছের নিচে দাঁড়িয়ে থাকা বোধহয় ঠিক নয়। ঝড় ও বৃষ্টির চেয়েও বজ্রপাতের প্রবল শব্দ বুক কাঁপিয়ে দেয়। এই শব্দের মধ্যে একটা গম্ভীর হিংস্রতা আছে। তাছাড়া রঞ্জন কার মুখে যেন গল্প শুনেছিল, একজন লোক বৃষ্টির সময় মাঠের মধ্যে একটা বড় গাছের তলায় দাঁড়িয়েছিল, সেই গাছের ওপরই বাজ পড়ে লোকটি মারা যায়। রঞ্জন এদিক ওদিক তাকাতে লাগলো। গাছের তলা ছেড়ে কোথায় বা যাবে? ঝড়ের প্রথম দিকে গাছগুলো থেকে ঝরে পড়ছিল প্রচুর শুকনো পাতা, এখন টুপটাপ করে কিছু পড়ছে, পাতা ও শুকনো ডাল। কোথাও একটি গাছের বড় ডালে মর্মর শব্দ হচ্ছে, যে কোনো সময় গাছ ভেঙে পড়ার সম্ভাবনা, কিংবা বজ্রপাত। ভাস্বতীর পায়ের প্রায় কাছেই একটা জীবন্ত কিছু পড়ল, একটা শালিকের বাচ্চা। ভাস্বতী দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। ভালো করে ডানাও গজায়নি এখনো। রোয়া ওঠা পাখিটি 2-4 বার ধুকপুক করেই মরে গেল। ভাস্বতী সেই মৃত্যু ঠিক বিশ্বাস করতে চায় না। এইমাত্র তার হাতের তালুতে একটা মৃত্যু ঘটে গেল, একটা প্রাণ তার হাত থেকেই চলে গেল কোথায় যেন। এমন কি কোনো কথা ছিল যে আজকে এই মুহূর্তে ভাস্বতী এই গাছের নিচে উপস্থিত থাকবে আর পাখিটা মরার জন্যই আসবে তার হাতের মুঠোয়? এর নামই কি নিয়তি?
রঞ্জন পাখিটা নিজের হাতে নিয়ে বলল, দেখি, এ মরে গেছে তো। রঞ্জন সেটাকে ছুঁড়ে ফেলে দিল। রাস্তার জলস্রোতে পড়ে ভাসতে ভাসতে চলে গেল মরা পাখি। কিন্তু এই সামান্য ঘটনায় ভাস্বতী বেশ বিচলিত বোধ করে। এই প্রথম ঝড় ও বৃষ্টিকে তার অভিসম্পাত জানাতে ইচ্ছে হয়। নিজের হাতখানাকে তার মনে হয় কবরখানা। হাতখানা এগিয়ে দিল বৃষ্টির জলে। রঞ্জন ভাস্বতী সেই হাতটি ধরে বলল, চলো, এখানে আর দাঁড়ানো যাবে না। ছুটতে গিয়ে দাঁড়ালো সেই বড় পাথরের চাঙড়টায় গা সিটিয়ে। এখানে আরো বেশি ভিজতে হবে, কিন্তু মাথার ওপর গাছ ভেঙে পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টি একটুও কমেনি। এখান থেকে অনেক দূর পর্যন্ত বৃষ্টির দাপাদাপি দেখা যায়। ভাস্বতী ক্ষুণ্ণ গলায় বলল, আমরা যাতে পাহাড়টার উপরে উঠতে না পারি, তাই একটার পর একটা বাধা আসছে। লোকেরা এই জন্যই আমাদের এখানে আসতে বারণ করছিল। এইরকম বিপর্যয়কর অবস্থার মধ্যেও রঞ্জন তার বিশ্বাস হারায় না। সে বলে, দেখ, ওসব বাজে কুসংস্কার। আরে ঝড় বৃষ্টি তো যে কোনো সময়ই আসতে পারে। আর ওই মরা পাখিটা? কি বলছো কি এসব তুমি? না না, যাই হোক না কেন, আমরা ওই পাহাড়ের ওপর উঠবই। হ্যাঁ, নিশ্চয়ই উঠবো, তবে আজ বোধহয় ফিরে যেতেই হবে। দেখো, 4:30 বেজে গেল। আর বেশি দেরি করলে ফেরার উপায় থাকবে না। কাল আবার আসা যাবে না হয়। আসবে তো কাল ঠিক? আরে কেন আসবো না? এবার ওয়াটারপ্রুফটা আনা হয়নি, এই যা মুশকিল। প্রথমে ঝকঝকে তকতকে অরণ্যে প্রবেশ করে প্রয়োজন হলে এখানেই রাত্রিবাস করার একটা রোম্যান্টিক অভিলাষ ছিল ভাস্বতীর। কিন্তু এখন এই বৃষ্টি ও জলকাদায় সেই ইচ্ছে উপে গেছে। তবে কাল আবার ফিরে আসতেই হবে। একবার যখন সে এই পাহাড়ের চূড়োয় উঠবে ঠিক করেছে, উঠবেই। দরকার হলে বারবার ফিরে আসবে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টির শব্দের সঙ্গে কয়েকটা ব্যাঙ গলা মিলিয়েছে, তবে দেখা যাচ্ছে না তাদের। যে পাথরে ওরা ঠেস দিয়ে আছে তারই এক কোণে একটা মাকড়সা এমন সুকৌশলে জাল বিস্তার করে আছে যে সেখানে একটুও জল লাগে না। মাকড়সার রং কালো, পেটের আকার একটা আধুলির মতন। ভাস্বতীর মাকড়সা দেখলেই ঘেন্না হয়। অঞ্জলি করে জল নিয়ে ছিটিয়ে দিতে লাগলো সেই জলে। মাকড়সাটা একটুও নড়ল না। মুক্তবিন্দুর মতন জলকণা ঝুলতে লাগলো। রঞ্জন তক্ষুনি ফেরার পথ ধরতে চায়, কিন্তু একবার চেষ্টা করে দেখল বৃষ্টি না থামলে সে পাহাড়ি রাস্তায় নিচে নামার চেষ্টা করা বিপজ্জনক। পা পিছলে যাবার সম্ভাবনা। তবু সে ভাস্বতীর হাত ধরে বলল, কি মনে হচ্ছে, সাবধানে নামতে পারবে? পাখিটার মৃত্যুর কথা ভাস্বতী ভুলতে পারছিল না বলে তখনও মন খারাপ। ম্লান গলায় বলল, পারবো, চলো ফিরে যাই। কয়েক পা গিয়েই রঞ্জন বুঝতে পারল এটা হঠকারিতা। এত ঝড় বৃষ্টির মধ্যে পাহাড়ি ঢালু রাস্তায় কেউ পথ হাঁটে না। আবার পূর্ব আশ্রয়স্থলে ফিরে এলো। এরকম বৃষ্টিতে আগে আরেকবার ভিজেছিলাম, বুঝলে, আসামে, হাফলংয়ে। কবে? বিয়ের আগে। সে যে বরুণের সঙ্গে গিয়েছিলাম না। সেটা তো চেনা জায়গা, অনেক মানুষজন থাকে। শেষ পর্যন্ত ছুটতে ছুটতে আমি আর বরুণ একজন প্রফেসরের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার কিন্তু কোনোদিন বৃষ্টিতে ভিজতে খারাপ লাগে না, ভাস্বতী একটু অন্যমনস্কভাবে বলল। কিন্তু আজ কেমন খারাপ লাগছে। রঞ্জনও 2-1 মিনিটের জন্য অন্যমনস্ক হয়ে গেল। আগেকার সেই বৃষ্টি ভেজার দিনের কথা ভাবছে। জলের মধ্যে সরু সরু কি 2-একটা জিনিস নড়াচড়া করছে। সেদিকে নজর যাওয়ায় ভাস্বতী বলল, ও মাগো, এগুলো কি? দেখি, মনে তো হচ্ছে কেঁচো। বাবা, পাহাড়েও কেঁচো থাকে? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। ভালো করে লক্ষ্য করে রঞ্জন বলল, এ তো জোঁক মনে হচ্ছে। ওরে বাবা! তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে ভাস্বতী রঞ্জনের গা ঘেঁষে এলো। রঞ্জন বলল, এইখানে রাত কাটাতে হলেই হয়েছিল আর কি। আরও কত কি আছে কে জানে। বৃষ্টি থামল পাক্কা 1.5 ঘন্টা বাদে। যেমন হঠাৎ নেমেছিল তেমন হঠাৎই থেমে গেল।
ঠিক যখন এই বৃষ্টিকে অন্তহীন মনে হচ্ছিল, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবার উঠতে লাগলো অনেক ফড়িং। এত ঝড়জলের মধ্যে ফড়িংগুলো কোথায় ছিল কে জানে। জঙ্গলের চরিত্র সত্যি বোঝা দায়। রঞ্জন ওর জুতোর ফিতে খুলে মোজা খুলে ফেলতে লাগলো পা থেকে। ভিজে মোজা নিয়ে হাঁটার মতন অস্বস্তি আর নেই, ভিজে কম্বলের চেয়েও খারাপ লাগে। ভাস্বতী তার শাড়ি ও সায়ার প্রান্ত একটু তুলে নিংড়ে নিল খানিকটা জল। ওরা এতই ভিজে জবজবে যে গা মাথা মোছার আর কোনো মানে হয় না। ফেরার জন্য ওরা তৈরি হয়েছে, এমন সময় শোনা গেল মনুষ্য কণ্ঠ। একটা গানের মতন আওয়াজ, কথা বোঝা যায় না, শুধু সুর। কণ্ঠস্বর খুব সুরেলা নয়, অগায়করাও আপন মনে যে ধরনের গান গায় আর কি। ওরা দুজন চোখাচোখি করল, কোনো কথা বলল না। রঞ্জন একখানা হাত নিজের বুকের উপর রেখে শান্ত হয়ে দাঁড়ালো। সুরটা শোনা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে, তবে এগিয়ে আসছে কাছে। একটু বাদেই পাহাড়টার আড়াল থেকে বেরিয়ে এলো একটি মনুষ্য মূর্তি। লোকটির গায়ে ভারী রেনকোট, পায়ে রবারের গামবুট, মাথার টুপি কপাল পর্যন্ত ঢাকা, হাতে একটা লম্বা লোহার জিনিস, দেখলে মনে হয় খুব বড় সাইজের চিমটে। সেটা দিয়ে সে ঝোপঝাড়ের ওপর আঘাত করতে করতে আসছে। গান গাইছে আপন মনে। কথা না বোঝা গেলেও গানের সুরটা বোধহয় চিনতে পারল ভাস্বতী। লোকটি প্রথমে ওদের দেখতে পায়নি, অকস্মাৎ চোখ তুলে তাকালো, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে এলো ওদের কাছে। আপাদ মস্তক ভালো করে দেখলো গম্ভীরভাবে। ভাস্বতীর দিকেই তার বেশিক্ষণ দৃষ্টি বলাই বাহুল্য। লোকটি যেন এই পর্বত ও অরণ্যের অধিপতি, অন্তত তার ভাবভঙ্গি দেখলে এরকমই মনে হয়। তার রাজ্যের এলাকায় আগন্তুক এসেছে বলে সে খুঁটিয়ে দেখছে। গম্ভীর গলায় জিজ্ঞেস করল, বাঙালি? হ্যাঁ। বৃষ্টিতে আটকে পড়েছেন? হ্যাঁ। ফিরে যাবেন? হ্যাঁ, তাই ভাবছি। কথা বলার সময় লোকটি হাতের চিমটে দিয়ে মাটিতে ঠুকছিল। মাটি ভেদ করে পাথরে লেগে শব্দ হচ্ছিল। রঞ্জনের মুখের দিকে তাকিয়ে বলল, বছরের এই সময়টা খুব খারাপ। ভাস্বতীর মুখের দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই পাহাড়ের ওপরে মন্দিরটায় যেতে চেয়েছিলেন। ভাস্বতীর বদলে রঞ্জনী উত্তর দিল, হ্যাঁ, সেরকমই ইচ্ছে ছিল, তবে আজ যে আর হবে না বুঝতে পারছি। লোকটি হাসল, যেন হঠাৎ সে একটা পুরনো মজার ঘটনা মনে করে ফেলেছে। বৃষ্টি থেমে গেলেও আকাশের রং ময়লা, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর যাই হোক, এইটুকু অন্তত বোঝা যাচ্ছে যে আজ আর বিকেলের আলো ফুটবে না। এখন থেকেই সন্ধে শুরু হয়ে গেল। মাথার টুপিটা খুলে ফেলতেই বোঝা গেল লোকটির বয়স বেশি নয়, ছোকরাই বলা যায়। 30-এর বেশি বয়স হবে না। এক মাথা ঝাঁকড়া কোকড়া চুল, অবিন্যস্ত, খাড়া নাক, রোদে পোড়া তামাটে রং, তীক্ষ্ণ চোখ, গলার আওয়াজটা ভরাট, কথা বলার ভঙ্গিও ভারিক্কি ধরনের। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। লোকটা আবার হাসল, যখন তখন হেসে ফেলা এর স্বভাব দেখা যাচ্ছে। কিংবা মুখে একটা কথা বলার সময় মনে মনে অন্য কথা ভাবে হয়তো। বলল, তো কলকাতা তো অনেক দূর, কোথা থেকে আসছেন এখন? রঞ্জন ডাকবাংলোটার নাম বলল। লোকটিকে এবার বেশ চিন্তিত দেখা গেল। টুপিটাকে পরিয়ে দিল মাটিতে গাঁথা চিমটের মাথায়। ভাস্বতী এই প্রথম কথা বলল। লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনি কোথায় থাকেন, কাছাকাছি? লোকটি যেন চমকে উঠল ভাস্বতীর গলার আওয়াজ শুনে। ভাস্বতীর মুখ ও ভিজে শরীরের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, এই পাহাড়েই আমার ঘর। রঞ্জন আর ভাস্বতী দুজনেই অবাক হল। এই পাহাড়ে ওর ঘর মানেটা কি? ওপরের মন্দিরটায় থাকে পুরোহিত। হাতের চিমটেটা দেখে সন্ন্যাসী ভাবা যেতে পারত, কিন্তু প্যান্ট শার্ট গামবুট রেনকোট টুপি পরা সন্ন্যাসী,
পাহাড়ে অন্য যারা থাকে তারা পাহাড়ি, একে কি ঠিক তা বলা যায়? লোকটি পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কি মনে করে নিজে ধরাবার পর রঞ্জনের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিল। চলবে? রঞ্জনের পকেটের সিগারেট জলে ভিজে নষ্ট হয়ে গেছে। সিগারেট পেয়ে সে কৃতজ্ঞ বোধ করল। বলল, হ্যাঁ, ধন্যবাদ। আসলে 7:30টার মধ্যে আমাদের বাস ধরতে হবে। কিন্তু তার আগে তো নদী পার হতে হবে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আমরা চলি। কোথায় যাবেন? ওই নদীর দিকে। চামড়ার ব্যাগটা রঞ্জন তুলে নিয়ে ভাস্বতীকে বলল, নাও চলো। লোকটির সঙ্গে তাদের পরিচয় হয়নি, নাম জানাজানি হয়নি, সুতরাং আনুষ্ঠানিকভাবে বিদায় নেবার প্রশ্ন ওঠে না। অনেক দূরে বাঙালির সঙ্গে আকস্মিকভাবে বাঙালির দেখা হয়ে গেলে উচ্ছ্বাস দেখাবার যে রীতি আছে, রঞ্জন বা ভাস্বতী কেউই তা মানে না। তবে লোকটির কাছ থেকে একটা সিগারেট নিয়েছে বলে রঞ্জন আবার ভদ্রতা করে বলে, আচ্ছা, চলি তাহলে। ভাস্বতীও লোকটির দিকে তাকায়। সে ভাস্বতীর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এতে ভাস্বতী বিরক্ত হয় না অবশ্য, এরকম তার অভ্যেস আছে। লোকটি হাত তুলে বলল, এই যে শুনুন, আপনাদের আজ ফেরা হবে না। ভাস্বতী রঞ্জনের দিকে তাকালো। রঞ্জন বলল, কেন বলুন তো? ওই নদীটা পেরোতে পারবেন না। না, আসবার সময় তো পেরিয়ে এসেছি। লোকটি এবার শব্দ করে হাসল। সেই নির্জন পাহাড়ি জঙ্গলে হাসিটা যেন প্রতিধ্বনিও শোনা যায়। লোকটির ভরাট গলার হাসি গম গম করে। নিজের হাসিটিকে বেশ উপভোগ করে লোকটি বলল, বলছি, আসা আর যাওয়া এ কি এক কথা? এলেই কি যাওয়া যায় সব সময়? রঞ্জন সোজা কথার মানুষ। এই ধরনের হেঁয়ালি করে কথা বলা সে ঘৃণা করে। অকারণ কথা বাড়িয়ে অনেকে আয়ুক্ষয় করতে ভালোবাসে। লোকটির কথার কোনো উত্তর না দিয়ে সে ভাস্বতীকে বলল, চলো, এগিয়ে পড়া যাক। ভাস্বতী লোকটির কাছ থেকে পুনশ্চ বিদায় নেবার জন্য ভদ্রতাসূচকভাবে বলল, আমরা আবার কাল কিংবা পরশু আসব। না, ঠিক নেই কোনো অবশ্য। যদি সুযোগ সুবিধে হয় তাহলে। কালকের কথা কালকে মশাই, আজকের কথা ভাবুন আগে। ফিরবেনটা কি করে? একটা শব্দ শুনতে পাচ্ছেন? একটু চুপ করে দাঁড়িয়ে শব্দটা শুনুন। একটু উৎকণ্ঠ হয়ে শুনলে সত্যিই একটা শব্দ শোনা যায়, জলের শব্দ। ভাস্বতী বলল, এদিকে কোথাও জলপ্রপাত আছে? নদীর শব্দ। আসবার সময় অতটা শব্দ শুনেছিলেন? না না, আসবার সময় তো কোনো শব্দ শোনা যায়নি সেরকম, খুবই সামান্য। ছোট পাহাড়ি নদী, মানে স্রোত আছে বটে, কিন্তু এতটা শব্দ তোলার তো প্রশ্নই ওঠে না। এইসব পাহাড়ি নদী বৃষ্টির পর দারুণ বেড়ে যায়। কোনো নদীকে কখনো বিশ্বাস করা যায় না। এখন তো নদীটাকে দেখলে চিনতেই পারবেন না। এখন ওই নদী পার হবার প্রশ্নই ওঠে না। জলকে ভয় পায় না রঞ্জন। জল যতই বাড়ুক তার কাছে কোনো বাধা নয়। ভাস্বতী অবশ্য সাঁতার জানে না, সে কথা তখন তার মনেই পড়ল না। একটু অবজ্ঞা সুরে বলল, জল তো বাড়তেই পারে, পার হওয়া যাবে না কেন? অন্য লোকে পার হয় কী করে? পার হয় না তো। তার মানে এখন 2-3 দিন কেউ পার হতে পারবে না। আর এসব নদীতে নৌকো তো চলে না। রঞ্জন আরেকটু কিছু বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে লোকটি বলল, শুনুন শুনুন, সাঁতার জেনেও কোনো লাভ নেই। এত বেশি স্রোত যে এদিকে নামলে ওদিকে 2-3 মাইল পরে গিয়ে উঠবেন। তাও মাঝখানে পাথরে গা লেগে যদি মাথাটা না ফাটে আর কি। ঠিক আছে, গিয়েই দেখা যাক। রঞ্জন যে লোকটি থেকে বয়সে বড়, ওর ভাবভঙ্গিতে সেরকম কোনো চিহ্ন নেই। সব সময় কথা বলছে যেন একটু উঁচু জায়গা থেকে। এবার কোনো বাচ্চা ছেলেকে বোঝাবার মতো নরম গলায় বলল,
দেখুন, আমি এখানে অনেক দিন আছি তো, আমি জানি। তাছাড়া ওই নদীটার নাম জানেন তো? হ্যাঁ, খাবারের দোকানদারটা বলেছিল নামটা, ঠিক মনে নেই। ও, বৈতার না কি যেন। নাম দিয়ে কি হবে? নদীর নাম জেনে রাখা সবসময় জরুরি। কেন বলুন তো? স্থানীয় লোকেরা এই নদীকে বলে বৈতারা। তারা আসল নাম ভুলে গেছে। নদীটার আসল নাম কিন্তু বৈতরণী। বৈতরণী নদী একবার পেরিয়ে এলে আবার কি ফেরা যায়? নিজের রসিকতায় লোকটি আবার হাসল। ভাস্বতীর ঠোঁটেও একটা হাসির রেখা দেখা গেল। এই অদ্ভুত ধরনের লোকটিকে তার খারাপ লাগছে না। সাধারণত অচেনা লোকদের পছন্দ করে না সে। বেশিরভাগ লোকেরই কথাবার্তা এত বস্তা পচা সাধারণ হয়। বৈতরণী নদী সত্যিই এর নাম, নাকি লোকটা নিজেই বানিয়েছে? আপনি কে বলুন তো? আমি বৈতরণীর এপারের লোক হলেও আমি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ। এই কথাটা বলার সময় লোকটির মুখে এমন একটা সূক্ষ্ম হাসি ফুটে ওঠে যার কোনো অর্থ বোঝা যায় না। যেন সে সাধারণ মানুষ এই কথা দুটির ওপর বেশি জোর দিচ্ছে, এবং যেন সে দুজন অসাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। রঞ্জন ভ্রু কুঞ্চিত করল। লোকটি বড্ড বেশি হেয়ালি করছে। বৃষ্টির পরে এই পাহাড়ি জঙ্গলে কাজের কথা ছাড়া অন্যরকম হাস্য পরিহাস মানায় না। ভাস্বতী জিজ্ঞেস করল, আপনি তো এখানে থাকেন বললেন, কি করেন আপনি এখানে? ব্যবসা করি। লোকটি সংক্ষিপ্তভাবে বলল। তারপর ওই বিষয়টি আর বিস্তারিত না করে আকস্মিকভাবে বলল, গত 4.5 মাসে এখানে আপনার মতন কোনো মহিলার গলার আওয়াজ শোনা যায়নি। দেখুন না, গাছপালাগুলো, পাথরগুলো পর্যন্ত আগ্রহের সঙ্গে শুনছে আপনার কথা। ভাস্বতী গাছপালা ও পাথরের দিকে তাকালো, যেন সে তার ভক্তদের দেখছে। তার ভালো লাগে। রঞ্জন কিন্তু অসহিষ্ণু বোধ করল। আজে বাজে কথা বলে সময় নষ্ট করা তার পছন্দ হয় না। লোকটির কাছে আরও কিছু খোঁজ খবর নেবার জন্য বলল, আচ্ছা, নদী যদি পার না হওয়াই যায়, তাহলে এদিকে আর কোথাও থাকবার জায়গা নেই? খোঁজ খবরটা না করে আসা আপনাদের ভুল হয়েছে। বর্ষার সময় এদিকে কেউ সাধ করে আসে না। হ্যাঁ, কেউ কেউ আমাদের আসতে বারণ করেছিল। বিশ্বাস করেননি তো? আসলে অশিক্ষিত গেঁয়ো লোকের কথা বিশ্বাস করা যায় না, কি বলেন? কিন্তু তারাই প্রকৃতির কথা সবচেয়ে ভালো জানে, এটা মনে রাখবেন। একটা ছোট নদী পার হওয়া এমন কিছু শক্ত ব্যাপার হতে পারে না। কিন্তু এই বিশেষ নদীটি পার হওয়া খুব শক্ত। তা বলে বৃষ্টি পড়লে কি এদিকে আর লোক চলাচল করে না? কোনো ব্যবস্থা নেই? ভাস্বতী একটু রেগে গিয়ে বলল, ভারতবর্ষের কটা নদীতে ব্রিজ আছে ম্যাডাম? না, ব্রিজ না থাক, খেয়া পারাপারের ব্যবস্থা থাকতে পারে না? এরকম অনেক জায়গাতেই কোনো ব্যবস্থা থাকে না। তাছাড়া এই পাহাড়টার কথা আলাদা। স্থানীয় লোকজনেরা এখানে ইচ্ছে করেই তো আসতে চায় না। নিচে যেন অন্য একটা রাস্তা দেখলাম। মাইল 6 দূরে একটা গ্রাম আছে। হ্যাঁ, সেখানে যেতে পারেন। সেখানে কোনো পাকা বাড়ি নেই অবশ্য, তবে গ্রামের কোনো লোক থাকার জায়গা দিলেও দিতে পারে। কি করে যেতে হবে? হেঁটে। রাস্তা একটাই, রাস্তা হারাবার ভয় নেই। রাত হয়ে যাবে তো পৌঁছবার আগে। তা হবে। রাত হওয়া আর আটকাবেন কি করে? আপনি কি মনে করেন সেদিকেই আমাদের যাওয়া উচিত? দেখুন, আমি ওই গ্রামে কখনো রাত কাটাইনি। 2-1 বার গেছি। রাত্রির বেলা অজানা কোনো গ্রামে গিয়ে আশ্রয় চাওয়া কোনো কাজের কথা নয়, সঙ্গে আবার যুবতী নারী। তাছাড়া বলছে 6 মাইল, আসলে ক মাইল কে জানে। এরকম ভিজে পোশাকে 6 মাইল পথ হাঁটাও কি মুখের কথা নাকি? সতী, তুমি হাঁটতে পারবে 6 মাইল? ভাস্বতী ছেলে মানুষের মতন জিজ্ঞেস করল, 6 মাইল মানে কত দূর? 6 মাইল মানে ঠিক 6 মাইল ম্যাডাম, কিংবা বলতে পারেন 3 ক্রোশ, কিংবা প্রায় 10 কিলোমিটার। রঞ্জন ওদিকে যাওয়ার ইচ্ছেটা একেবারেই পরিত্যাগ করল। ভাস্বতী জিজ্ঞেস করল, ওই পাহাড়ের ওপরের মন্দিরটায় লোকজন আছে? কেউ নেই। তাহলে মন্দিরটা আছে কেন? এরকম থাকে। আপনি কোথায় থাকেন তাহলে? মন্দিরে অন্তত থাকি না। ভাস্বতী রঞ্জনের দিকে তাকিয়ে বলল,
এই শোনো না, মন্দিরটা যদি খালি থাকে তাহলে আমরা রাত্রিটা ওখানে কাটাতে পারি না? ভাস্বতীর মনে অ্যাডভেঞ্চারের স্পৃহা জেগে উঠেছে। বাথরুমের প্রশ্ন মনে নেই, কিন্তু জোঁক। এত উঁচুতেও কি তারা উঠবে? রঞ্জন বলল, আরে এখানে তো জোঁক কিলবিল করছে। এগুলো জোঁক নয়, কেঁচো। তবে এখানে অনেক সাপ আছে। সাপের নাম শুনলে অন্য মেয়ে লাফিয়ে উঠতে পারত, কিন্তু ভাস্বতীর মনে হলো পাহাড়ি জঙ্গলে সাপ থাকবে, তাতে আর আশ্চর্য কি? সে জোঁক কিংবা মাকড়সা দেখলে শিউরে ওঠে, কিন্তু সাপ বাঘ সম্পর্কে অহেতুক ভয় পুষে রাখেনি। চলো তাহলে আমরা মন্দিরের দিকেই যাই। শুনুন, মন্দিরে এই সময়টা যাওয়া কিন্তু খুব কঠিন। ওই বৃষ্টির পর পাথর পিছল হয়ে আছে, আর শেষের দিকে রাস্তাটা অত্যন্ত খারাপ। ওপরে ওঠা কিন্তু খুব শক্ত। ওপরে ওঠা যায় না তো মন্দির বানালো কি করে? না না, ওঠা যায় না তা তো বলিনি, ওঠা শক্ত, বিশেষত মেয়েদের পক্ষে। যদিও আপনি... চলো, আমি ঠিক নদী পার হবার ব্যবস্থা করতে পারবো। রঞ্জন মাঝপথে ওদের কথা থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বলল। আর কিচ্ছু না বলে রঞ্জন হাঁটতে আরম্ভ করল। ভাস্বতী চলে এলো তার পাশাপাশি। লোকটিকে কিছু বলা না হলেও সে আসতে লাগলো পেছনে পেছনে। টুপিটা মাথায় দিয়ে চিমটেটা তুলে নিয়ে সে আবার ঝোপঝাড় পেটাতে লাগলো, যেন সে তার নিজের কাজেই যাচ্ছে ওদের সঙ্গে এই রাস্তায়। রঞ্জন একবার ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখল। লোকটির কোনো বদ মতলব নেই তো। এই পাহাড়ে একটি বাঙালির ছেলে একা একা থাকেই বা কেন? কিসের ব্যবসা? অবশ্য ওর কথাবার্তায় একটা ভদ্রতা স্পর্শ আছে। নদীটাকে দেখলে সত্যিই আর চেনা যায় না। বালিকা বয়সের ছবি দেখে একজন যুবতীকে যেমন চেনা কঠিন। টকবক ছলছল করছে জল, দুপারে অনেকখানি ডুবে গেছে। অন্ধকার নেমে এসেছে, সেখানে আর জনপ্রাণীর চিহ্ন নেই। শুধু একটা ক্ষীণ যান্ত্রিক আওয়াজ পাওয়া যায়। ওপারে দূরের রাস্তায় কোনো গাড়ি চলছে। এই নদীটা পার হতে পারলেই পৌঁছানো যায় নিরাপদ আশ্রয়। ভাস্বতী রঞ্জনের বাহু আঁকড়ে ধরে আছে। নদীর বদলে একবার সে আকাশের দিকে তাকালো। সূর্য অস্ত যাবার আগে শেষবারের মতন একবার মেঘ ফাটিয়ে পাঠিয়ে দিচ্ছে কয়েকটি রক্তিম রশ্মি। মনে হয় যেন এই পাহাড় ও নদী প্রকৃতিময় মঞ্চের ওপর আলোক সম্পাত। এরপরই রাত্রির দৃশ্য। রঞ্জন বলল, শোনো, তুমি যদি আমাকে শক্ত করে ধরে থাকতে পারো, আমি ঠিক সাঁতরে উপরে পৌঁছে যাব। রিস্ক নিতে রাজি আছো তো? ভাস্বতী চুপ করে রইল। সে নিজেই ঝুঁকি স্বভাবের মেয়ে। কতবার রঞ্জনকে অনিশ্চিত ঘটনাবলিতে জড়িয়ে পড়ার জন্য প্ররোচনা দিয়েছে। ভয় পাওয়া তার চরিত্রে মানায় না, কিন্তু সাঁতার জানে না। জলের প্রতি তার ভয় কিছুতেই যাবার নয়। তার রক্ত মাংস চামড়ার মতনই এই ভয় বাস্তব। এই ভয়ের কাছে সবাই একা। অত্যন্ত প্রিয়জনের সান্ত্বনাও মনকে শান্ত করে না। লোকটা খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে অল্প অল্প হাসি। সম্প্রতি সে একটা গাছের ডাল ভেঙে নিল। নদীর কাছে এগিয়ে দিয়ে সেই পাতাশুদ্ধ ডালটা বেশ জোরে ছুঁড়ে দিল জলে। মুহূর্তে নদীটা কোনো জীবন্ত প্রাণীর মতন গ্রাস করে নিল ডালটাকে। পরক্ষণেই সেটা আবার ভেসে উঠল খানিকটা দূরে, ঝটাপট করে লড়াই করে যেন বাঁচতে চাইছে। তারপর আর সেটাকে দেখা গেল না। ভাস্বতী এবার সত্যি শিউরে উঠল। লোকটি গাছের ডালটা জলে ছুঁড়ে দিয়েছে নিশ্চয়ই ওদের দেখাবার জন্য, কিন্তু কোনো কথা বলল না। রঞ্জনও গাছের ডালটার পরিণতি দেখল, কিন্তু এর মধ্যে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে বলে শক্ত হয়ে এলো তার চোয়াল। রঞ্জন হাতের ব্যাগটা নামিয়ে রেখে জামা খুলে ফেলল। কোমর থেকে রিভলভার সমেত বেল্টটা খুলে দিল ভাস্বতীর হাতে। প্যান্ট খুলে ফেলতেও দ্বিধা করল না। নিচে জাঙ্গিয়া। রঞ্জনের সুগঠিত স্বাস্থ্যের মধ্যে একটা দুঃসাহস আছে। সেই জীবন্ত নদীর পাশে এমন মানুষকেই যেন মানায়। দাঁড়াও তো, আমি দেখছি। রঞ্জন নদীতে নামলো এক পা করে। স্রোত আগের চেয়ে বেশি। আগে যেখানে গোড়ালি ডোবা জল ছিল, এখন সেখানেই হাঁটু ডুবে যায়। তবে এমন কিছু ভয়ঙ্কর মনে হলো না তার। কিন্তু রঞ্জন যেই কোমর জল পর্যন্ত নেমেছে, অমনি প্রবল স্রোতের ঝটকা টানে সে পড়ে গেল আছড়ে। তারপর সেই ডালটার মতন অবস্থা। রঞ্জন সাঁতার কাটারও সুযোগ পাচ্ছে না। এই এই শোনো শোনো, বেরিয়ে এসো বেরিয়ে এসো।
ভাস্বতী চেঁচিয়ে উঠল। এরপরে আর কোনো শব্দ বেরোলো না তার মুখ থেকে। তার মনে হলো রঞ্জনের সঙ্গে তার শেষ দেখা হয়ে গেছে। রঞ্জন বুঝি আর ফিরবেই না। এই মুহূর্ত থেকে সে বিধবা। কি করবে সে এখন? লোকটি ক্ষিপ্র পায়ে দৌড়ে গেল নদীর পাড় ধরে সামনের দিকে। এক জায়গায় একটা বড় পাথর জেগে আছে জলের মধ্যে। লোকটি তার উপর লাফিয়ে গিয়ে হাতের চিমটেটা বাড়িয়ে দিল। কি করছেন কি পাগলের মতন? ধমক দিয়ে বলল। রঞ্জন চেষ্টা করেও আসতে পারছে না কাছে। ঢেউ তাকে উল্টে পাল্টে ফেলছে। জলের ওপর মাথা তোলারও শক্তি নেই। লোকটি নিজে বিপজ্জনকভাবে ঝুঁকে লম্বা চিমটেটা ধরে রাখল রঞ্জনের মাথার সামনে। হাত তুলুন, হাত তুলুন, সামনে পাথর আছে, সাবধান। চিমটেটা ধরে ফেলে রঞ্জন উঠে এলো আস্তে আস্তে। কোনো কথা না বলে জামা প্যান্ট পরতে লাগলো। বিপদে পড়লেও রঞ্জন কিন্তু মৃত্যু ভয় পায়নি। কিছুটা দূর গিয়ে সে ভেসে উঠতই। আস্তে আস্তে বলল, স্রোতের টানটা বড্ড বেশি। ভাস্বতীর মুখখানা রক্তিম। মনে মনে তো সে রঞ্জনকে মেরেই ফেলেছিল। রঞ্জন ফিরে আসায় সে যেন নিজের কাছে অপরাধী হয়ে গেছে। যুবকটি ওদের কাছে এগিয়ে এসে বিনম্রভাবে বলল, শুনুন, আমার কথাটা শুনুন। আজ রাত্রে আপনারা আমার অতিথি। আমার নাম প্রসেনজিৎ বর্মন। আমার নাম রঞ্জন সরকার। আমার স্ত্রী ভাস্বতী। তিনজনে হাত জোড় করে নমস্কার করল। তারপর তিনজনেই আর একবার তাকালো নদীটির দিকে। নদীর চরিত্র চিরকালই দুর্বোধ্য। যেখানে ওরা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিল তার খুব কাছেই লোকটির ঘর। বড় পাথরটার আড়ালের জন্য ওরা দেখতে পায়নি আগে। ফেরা পথটুকু দীর্ঘ মনে হয়। রঞ্জন লোকটির সঙ্গে কথা বলছে। ভাস্বতী একা একা হাঁটছে আগে আগে। বৃষ্টি থেমে গেলেও এদিক ওদিক জল ঝরার শব্দ শোনা যাচ্ছে। কতগুলো শালিক পাখির কিচিরমিচির। এই পাহাড়ে পাখির বিশেষ সমারোহ নেই, ফুলও তেমন চোখে পড়ে না। তবে এক ধরনের পরগাছার সাদা ফুল মাঝে মাঝে ঝিলিক দিয়ে ওঠে। রাত্রে যখন এখানে থাকতেই হবে এই সম্পর্কে নিশ্চিত হয়ে যাওয়ায় ভাস্বতীর মনে আর কোনো জড়তা নেই। তার পায়ের গতি এখন চপলা। আপনি এখানে কতদিন আছেন? এই পাহাড়ে 4.5 মাস হবে। কাজ ফুরিয়ে গেলে আবার অন্য পাহাড়ে যাই। আপনার বাড়ি কলকাতায়? না, আমরা ত্রিপুরার লোক। তবে আমি অবশ্য ছেলেবেলা থেকেই আছি ভোপালে। পাহাড়ে এমনভাবে বাড়ি বানিয়ে থাকা এমন কিছু অসম্ভব ব্যাপার নয়। বিদেশের ছেলেমেয়েরা প্রায়ই থাকে, রঞ্জন দেখেছে। হয়তো এদেশেও অনেকে রয়েছে এরকমভাবে, সে খবর রাখেনি। কিন্তু সম্পূর্ণ একা থাকা। আচ্ছা, আপনি ঠিক কী ধরনের কাজ করেন? আমি আমি সাপ ধরার ব্যবসা করি। বাড়িটা তাঁবু ও কুঁড়ে ঘরের মাঝামাঝি। কাঠের ফ্রেমে 3 পাশে ত্রিপল লাগানো। পাহাড়ি একদিকের দেওয়াল, ওপরে টিন। খুব সহজেই এই বাড়িখানা সবশুদ্ধ খুলে নিয়ে অন্য জায়গায় আবার বসানো যায়। ভাস্বতী এরকম পাহাড়ি জায়গায় ঘর বানিয়ে থেকে যাওয়ার যে কল্পনা করেছিল সেই কল্পনার ঘরের সঙ্গে এরকম বাড়ি একেবারেই মেলে না। এটা বেশ কেজো ধরনের এবং আধুনিক। ভিতরে 2টি কামরা, একটিতে 2টি ক্যাম্প খাট পাতা, কিছু টুকিটাকি জিনিসপত্র, একটি রাইফেল। পাশের ঘরে শুধু অনেকগুলো খাঁচা। ঘরে ঢুকে প্রসেনজিৎ রেনকোটটা খুলে ফেলার পর দেখা গেল তার লম্বা ছিপছিপে চেহারা। এতক্ষণ কিন্তু বেশ ভারী দেখাচ্ছিল। রেনকোটের তলায় সে শুধু পরেছিল ফুল প্যান্ট ও গেঞ্জি, জামাটামার বালাই নেই। আপনাদের জামা কাপড় তো ভিজে গেছে সব। তা সঙ্গে আর কিছু আছে? না, রাত কাটাবার তো কোনো পরিকল্পনা ছিল না, তাই সঙ্গে আর কিছু আনা হয়নি। রঞ্জন মনে মনে ভাবল, তাছাড়া ভাস্বতীর স্বভাবটাও অগোছালো। ভবিষ্যৎ সম্পর্কে সাবধানী চিন্তা তার ধাতে নেই। ভিজে পোশাকে তো আর থাকতে পারবেন না, কিন্তু মুশকিল হচ্ছে আমার কাছে ধুতি টুতি তো নেই। কয়েকটা পাজামা আছে অবশ্য। তার 2টো পরে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিন, কাল শুকিয়ে যাবে। না না, থাক না, কিছু দরকার নেই।
প্রসেনজিৎ একটা বিছানার তলা থেকে দুটো পাজামা ও দুটি গেঞ্জি বার করে রঞ্জনের হাতে দিয়ে বলল, ইস্ত্রি করা না থাকলেও কাঁচা আছে, ব্যবহার করার অসুবিধে কিছু নেই। আপনাকে খুব অসুবিধে ফেললাম আমরা। প্রসেনজিৎ পর্যায়ক্রমে দুজনের দিকে তাকিয়ে হাসল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। প্রসেনজিৎ ঘর থেকে চলে যাবার পর একটুক্ষণ ওরা দুজনে চুপচাপ, ভিজে শরীরে একটু একটু কাঁপুনি। দুজন পরস্পরের অতি চেনা মানুষ। দু এক মুহূর্ত কোনো কথা খুঁজে পায় না, চোখ সরিয়ে নেয়। রঞ্জন আফসোসের সুরে বলল, কিছু জামা কাপড় সঙ্গে না নিয়ে আসা খুব ভুল হয়েছে। ভাস্বতী জানে রঞ্জন অন্য কারোর পোশাক পরা একেবারে পছন্দ করে না। দিল্লির একটা ডাইং ক্লিনিং থেকে একবার তার একটা শার্ট বদলে দিয়েছিল। শার্টটা তার নিজেরটার চেয়ে ভালো, সাইজও এক। তাড়াতাড়ি দিল্লি থেকে চলে আসবার জন্য শার্টটা পাল্টানো যায়নি, কিন্তু রঞ্জন সেটা কোনো দিন পরেনি, চাকরকে দিয়ে দিয়েছিল। রঞ্জনকে যদি বাধ্য হয়ে এই পোশাক পরতেই হয়, তাহলে এখন থেকেই তার মেজাজ খারাপ হতে শুরু করবে। অথচ উপায় তো নেই। ভাস্বতী একটু হালকা করার জন্য হেসে ফেলে বলল, আমি কি এই পাজামা পরে থাকবো নাকি? ভিজে শাড়ি পরে তো সারা রাত থাকতে পারবে না। তুমি কিন্তু ভিজে পোশাক না ছাড়লে আমিও ছাড়বো না। ঘরের একটা দরজা আছে, দরজাটা আলগা, পাশে সরানো। রঞ্জন সেটা লাগিয়ে দিল। প্যান্ট শার্ট জাঙ্গিয়া গেঞ্জি খুলে সেই পাজামা ও গেঞ্জি পরল বিনা বাক্য ব্যয়। চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখার পর ভাস্বতী শাড়িটা ছেড়ে ফেলল। সিল্কের শাড়ি জলে ভিজে বেজায় ভারী, মেলে দিলে শুকোতে বেশিক্ষণ সময় লাগবে না। ব্লাউজটা খুলে ফেলার পর কালো সায়া ও কালো ব্রাতে তার ফর্সা শরীরটা মোহময় হয়ে ওঠে, যেন সে কোনো প্রাচীন মন্দিরের দেবদাসী। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। ভাস্বতী রঞ্জনের কাছে এসে তার কাঁধের ওপর দুহাত রেখে বলল, এই, তুমি রাগ করেছ? উই বিহেভড অ্যাজ ফুলস। কিছু না জেনে শুনে এরকমভাবে আসা আমাদের উচিত হয়নি। ভাস্বতী রঞ্জনের থুতনিটা টুক করে একবার কামড়ে দিয়ে বলল, এখন আর চিন্তা করে কি হবে? একটা তো থাকার জায়গা অন্তত পাওয়া গেছে। ধুর, অচেনা লোকের কাছে থাকতে আমার ভালো লাগে না। কত অচেনা জায়গায় তো থাকি আমরা। সেখানে আমরা থাকি, টাকা দিই, হুকুম করি। সেই ব্যাপার আর এই ব্যাপার কি এক? তুমি এখন থেকে সবসময় আমার ওপর রাগ করে থাকবে বুঝি? না না, তোমার ওপর রাগ করবো কেন? করছো তো। রঞ্জন ভাস্বতীকে আলিঙ্গন করে বলল, তুমি না একদম কথা শুনতে চাও না। এমন আসবার জেদ ধরলে। আমার কিন্তু এখন বেশ ভালো লাগছে। আজ সকাল পর্যন্ত তোমার মন খারাপ ছিল। সত্যি? বুঝতে পারিনি তো। আমরা তো বেশ ভালোই আছি। শুধু শুধু তুমি কেন একটা বাজে দুঃখ পুষে রেখেছো বলো তো? আমার তো কোনো দুঃখ নেই। ভাস্বতীর শরীরটা উষ্ণ। একটু আধটু বিপদের গন্ধ পেলে ভাস্বতীর শরীর চাঞ্চল্য বাড়ে। সে রঞ্জনের ঠোঁটে নিজের ঠোঁট পিষে দিতে লাগলো। রঞ্জন বিরতি পেয়ে বলল, না, তাড়াতাড়ি করে নাও, ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন। আমি ওই পাজামা পরতে পারবো না। সায়াটা তো একদম ভিজে, এরকমভাবে থাকতে নেই শোনা। অন্ধকার ঘরখানায় কালো সায়া ও ব্রার জন্যে ভাস্বতীর ফর্সা শরীরে খালি অংশগুলো শুধু দেখা যাচ্ছিল। এবার সম্পূর্ণ শরীরটা দেখা গেল। সে বিশেষ রকমের সুবিধাভোগিনী, কারণ সে এরকম একটা নিখুঁত শরীর পেয়েছে। সম্পূর্ণ শরীরটা হেঁটে গেল খাটের কাছে, পাজামা ও গেঞ্জি তুলে নিয়ে পড়ল। তারপর বলল, চামড়ার ব্যাগের মধ্যে টর্চ আছে। রঞ্জন টর্চের আলো ভাস্বতীর গায়ে ফেলে বলল, তোমাকে বেশ মজার দেখাচ্ছে। টর্চের আলো দেখে বাইরে থেকে প্রসেনজিৎ বলল, একটা হ্যাজাক আছে, জেলে নিতে পারেন। এই, আমি এরকমভাবে থাকবো? মানে ওর সামনে বেরোবো? কি আর করবে, গেঞ্জিটাও তো দেখছি ফুটো ফুটো। ভাস্বতী ওদের বড় তোয়ালেটা জড়িয়ে নিল গায়ে। তার মুখে লজ্জার চিহ্ন নেই, রয়েছে শুধু কৌতুক।
নিজের শরীরটা নিয়ে সে বিব্রত বোধ করে না কখনো, কিন্তু তার একটু ঠান্ডা লেগে গেছে এরই মধ্যে, নাক সুলসুল করছে। রঞ্জন দরজাটা খুলতে গিয়েও কি ভেবে থেমে গেল। ফিরে এসে খাট থেকে রিভলভার সমেত বেল্টটা জড়িয়ে নিল কোমরে। তারপর দরজা খুলে বাইরে এলো। প্রসেনজিৎ বাইরে বসে একটা স্টোভ জ্বালাবার চেষ্টা করছে। ভাস্বতী তাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে অ্যাসপ্রিন জাতীয় কিছু আছে? না তো। মুখ না ফিরিয়েই প্রসেনজিৎ বলল। তারপর মুখ ফিরিয়ে ওদের নতুন পোশাক দেখে বলল, কি আর হবে, কোনো রকমে একটা রাত কাটিয়ে দেওয়া, তাই না? কাল নদীর জল কমবে? যদি আবার বৃষ্টিটা না হয়। আপনি কি এখানে একাই থাকেন? না, আমার সঙ্গে আরেকজন লোক থাকে, তাকে বস্তারে পাঠিয়েছি। 2-3 দিন পর ফিরবে। এরকমভাবে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? প্রসেনজিৎ স্টোভটা জেলে সেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ভাস্বতীর মুখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমাকে প্রকৃতি প্রেমিক টেমিক ভাববেন না। এখানে থাকতে আমার খুবই খারাপ লাগে। শহরে থাকার আরাম, কথায় কথায় বাস বা ট্যাক্সি, সিনেমা, থিয়েটার, ভালো হোটেলে খাওয়া, খুব ভালো লাগে আমার এসব। কিন্তু ভালো লাগলেই বা আমাকে দিচ্ছে কে? স্টোভটা নিয়ে প্রসেনজিৎ দ্বিতীয় ঘরখানিতে ঢুকে গেল। পেছনে পেছনে এলো ওরাও। একপাশে কতগুলো খাঁচা আর অন্য একপাশে একটু রান্নার ব্যবস্থা। স্টোভটি নামিয়ে রেখে সে বলল, আমি ভাত চাপিয়ে দিচ্ছি। বিশেষ কিছু আতিথ্য করতে পারবো না, এজন্য দুঃখিত। আমাদের কাছে পাউরুটি আর জেলি আছে, ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, সেগুলো এখন খেয়ে নিতে পারেন। রাত্রের জন্য ভাত, আলু আর পেঁয়াজ সেদ্ধ, ঘি আছে টাটকা। ডিম ছিল, তবে ফুরিয়ে গেছে, সরি। না না, ঘি আর গরম ভাত তো চমৎকার। প্রত্যেক দিন খাবার পক্ষে খুবই একঘেয়ে ম্যাডাম। তাছাড়া আর যখন কিছু নেই তখন ভালো লাগুক আর খারাপ লাগুক। আমাদের ভালো লাগবে। আমি কি আপনাকে রান্নায় সাহায্য করতে পারি? আরে না না, সাহায্য করার কিছু নেই। আমি একসঙ্গেই ভাত আর সেদ্ধ চাপিয়ে দেবো। হিস হিস শব্দ শুনে চমকে গিয়ে রঞ্জন বলল, খাঁচাগুলোর মধ্যে সাপ আছে নাকি? ওই গোটা 3 মাত্র আছে, ভয়ের কিছু নেই। খাঁচা ভালো করে বন্ধ আছে, দেখবেন। টর্চের আলোয় দেখা গেল দুটি সাপ নির্জীব হয়ে পড়ে থাকলেও একটি ফনা তুলে দাপাদাপি করছে। সেটা অন্তত হাত চারেক লম্বা, মাথার ওপর প্রবাদ মতন পায়ের ছাপ আঁকা। এইগুলো আপনি ধরেছেন? এগুলো নিজে ধরেন কেন? সাপুরি কিংবা বেদেদের দিয়ে ধরাতে পারেন না? সাপুরেরাই একমাত্র সাপ ধরতে পারে, এটা পুরনো ধারণা। কতগুলো টেকনিক আছে, শিক্ষিত লোকের পক্ষে সেগুলো শিখে নেওয়া আরও সহজ। সাইবেরিয়ার মাঠে যারা সাপ ধরে বেড়ায় তারা তো কোট প্যান্ট পরা সাহেব, অশিক্ষিত সাপুড়ে মোটেই নয়। দেখুন, আমাদের ফ্যামিলির পশু পাখির ব্যবসা ছিল। এক সময় আমরা আমেরিকাতে হাতি চালান দিয়েছি পর্যন্ত। এখন অবশ্য সাপটাই বেশি প্রফিটেবল। কারা কেনে এসব সাপ? বম্বের হপকিন্স ইনস্টিটিউট, তাছাড়া বিদেশের নানান ল্যাবরেটরি কিংবা চিড়িয়াখানা। তবে এগুলো বাজে সাপ। ভালো দাম পাওয়া যায় পাইথনের। এই পাহাড় থেকে আমরা 3টে পাইথন ধরেছি, আর একটা আছে, সেটা খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেটা ধরা হলেই আমরা এ পাহাড় ছেড়ে কাছাকাছি অন্য পাহাড়ে চলে যাব। এদিককার পাহাড়গুলোতে বেশ ভালো পাইথন পাওয়া যায়, বুঝলেন তো। এই পাহাড়ে এখনো একটা পাইথন আছে? সেটাকে দেখেছি 2-1 বার। ধরা যায়নি। এই বর্ষার মধ্যেই ধরে ফেলতে হবে, শীত পড়লে আর পাওয়া যাবে না। যদি আমাদের গাছতলায় রাত কাটাতে হতো? সেটা তো খুব সুখের চিন্তা নয়। এইসব সাপ খোপের মধ্যে আপনি একা একা যে থাকেন, আপনার ভয় করে না? জীবিকার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। শহরের কারখানায় ব্লাস্ট ফার্নেসে যারা কাজ করে তাদের ভয় করে না? সত্যি আমরা বোকার মতন এখানে চলে এসেছি। আপনি না থাকলে আমরা খুব বিপদে পড়তাম। প্রসেনজিৎ ভাস্বতীর দিকে তাকিয়ে বলল, আপনাদের ভিজে কাপড়গুলো এ ঘরে মেলে দিন, এই ঘরটায় গরম আছে। আচ্ছা, এরকম অভিজ্ঞতা আপনার আগেও হয়েছে? আর কেউ এই পাহাড়ে এসে এইভাবে আটকা পড়েছে?
ভাস্বতী উঠে চলে গেল পাশের ঘরে। রঞ্জনের প্যান্ট শার্ট এবং নিজের শাড়িটা তুলে নিল। তার সায়া, ব্রা ও রঞ্জনের জাঙ্গিয়া নিতে ইতস্তত করল একটু। অচেনা মানুষের সামনে এসব প্রদর্শন করা ঠিক সহবত নয়, কিন্তু অচেনা মানুষের সামনে সে কবে পাজামা, গেঞ্জি ও তোয়ালে গায়ে বেরিয়েছে? অন্তর্বাসগুলো ও ঘরেই মেলে দিয়ে বাকি পোশাকগুলো নিয়ে খাঁচার ঘরে ফিরে এলো ভাস্বতী। প্রসেনজিৎ একটা ডেকচিতে চাল ধুয়ে আলু পেঁয়াজ সমেত বসিয়ে দিল স্টোভে। তারপর একটা বাক্স থেকে ব্র্যান্ডির বোতল ও 2টি স্টিলের গেলাস বার করলো। রঞ্জনকে জিজ্ঞেস করলো, আপনার চলবে তো? না না, থাক। আপত্তি আছে? না, আপত্তি ঠিক নয়। আমি ওসব জিনিস একটু খেলে তারপর বেশি না খেয়ে থাকতে পারি না। আপনার জিনিসে ভাগ বসাতে চাই না আমি। আপনার ফুরিয়ে যাবে, আপনি আবার কবে আনতে পারবেন তা তো ঠিক নেই। আমার লোকটিকে আনতে বলে দিয়েছি, দিন দুয়েকের মধ্যে এসে যাবে। যেটুকু আছে এখন খাওয়া যেতে পারে। আমি আগামীকালের জন্য চিন্তা করি না। না, থাক। প্রসেনজিৎ আর রঞ্জনকে পীড়াপিড়ি করল না। ভাস্বতীর দিকে তাকিয়ে বলল, আর আপনি? আমি আমি একটু চা খাবো। খুব দুঃখিত, আমার চায়ের কথাটাই জিজ্ঞেস করা উচিত ছিল। দাঁড়ান, আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি বসুন না, আমি তৈরি করছি। কোথায় কি আছে বলুন? 2 কাপ, আমার জন্য দরকার নেই। অল্পক্ষণের মধ্যে চা বানিয়ে নিয়ে এলো ভাস্বতী। রঞ্জন এত আরাম করে জীবনে কখনো চা খায়নি। বৃষ্টিতে ভেজার পর গরম চা অপূর্ব লাগছে। তার আরেকটু খাবার ইচ্ছে ছিল, কিন্তু বলতে লজ্জা পেল। চা খাওয়ার পরেই সিগারেটের জন্য রঞ্জনের দারুণ তৃষ্ণা। আবার প্রসেনজিতের কাছেই সিগারেট চাইতে হবে, ভারী লজ্জার ব্যাপার। ঠান্ডার জন্যে হঠাৎ 2-3 বার হাঁচি দিয়ে ফেলে ভাস্বতী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। হাঁচি চাপতে গেলে আরও বেশি হাঁচি আসে। রঞ্জন বলল, সতী, তুমি বরং একটু ব্র্যান্ডি খেয়ে নাও, ঠান্ডা লেগেছে, উপকার হবে। প্রসেনজিৎ ভাস্বতীকে আর কিছু জিজ্ঞেস না করে একটা গেলাসে একটু ব্র্যান্ডি ঢেলে বলল, নিন। ভাস্বতী হাত বাড়িয়ে গেলাসটা নিল। ঠোঁটে একটুখানি স্পর্শ করে বলল, ভালো লাগছে। রঞ্জন প্রসেনজিৎকে বলল, আপনার ওই সিগারেটে আমাকে ভাগ বসাতেই হবে। আমার সিগারেটগুলো একেবারে ভিজে নষ্ট হয়ে গেছে। চামড়ার কালো ব্যাগে আরও তো প্যাকেট আছে দেখলাম। ও হ্যাঁ, তাই তো। রঞ্জন লাফ দিয়ে উঠে পাশের ঘরে চলে গেল সিগারেট আনতে। খাঁচায় সাপটা এই সময় আবার হিস হিস করে উঠল। ভাস্বতী চোখ তুলে দেখল প্রসেনজিৎ এক দৃষ্টি তাকিয়ে আছে তার শরীরের দিকে। পুরুষের এই ধরনের দৃষ্টি তার গায়ে বেঁধে না, গা সওয়া হয়ে গেছে। এসব তার রূপের নৈবেদ্য, সে জানে। প্রসেনজিৎ কোনো কথা বলছে না। ভাস্বতীও কি বলবে বুঝতে পারছে না, অথচ এইরকমভাবে দুজন কাছাকাছি বসে থেকে কথা না বলার মধ্যে একটা অস্বস্তি আছে। ভাস্বতী নিম্ন স্বরে বলল, আমরা এসে পড়ে আপনাকে অনেক অসুবিধে ফেললাম। এই কথাটা বলতে হয় বলেই বারবার বলছেন। আমার কিন্তু আজ খুব ভালো সময় কাটছে আপনাদের জন্য। এই গাছপালা আর পাহাড় দেখতে দেখতে বড্ড একঘেয়ে লাগে। রঞ্জন 2টি সিগারেটের প্যাকেট নিয়ে ঘরে ফিরেছে। আরে, ব্যাগে যে সিগারেট ছিল খেয়ালই করিনি। আপনি একটা প্যাকেট নিন। প্রসেনজিৎ অবহেলার সঙ্গে প্যাকেটটা নিয়ে রেখে দিল একপাশে। ধন্যবাদ জানালো না। গেলাস হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলুন না একটু বাইরে বসা যাক, ভাত সেদ্ধ হতে তো দেরি আছে। প্রসেনজিতের বাড়ির সামনে দিয়েই পাহাড়ি রাস্তাটা গেছে। রাস্তা থেকে তার বাড়িটা একটু উঁচুতে। রাস্তার ওপাশে একটা চওড়া মসৃণ পাথরে প্রসেনজিৎ জামা কাপড় কাচে। এখন সেখানে পা ঝুলিয়ে বসাও যায়। নিচে খাদ। এইসব রাত্রিরে জ্যোৎস্না ফুটলে সুন্দর মানিয়ে যেত, কিন্তু আকাশ এখনো থমথমে মেঘলা। তারাদল সহ নিশাপতি অবলুপ্ত। মেঘ আছে তাই হাওয়া নেই, গাছের পাতারা অচঞ্চল, একটা থমথমে ভাব। শুধু অবিরল শোনা যাচ্ছে নদীর শব্দ।
সিগারেট ধরিয়ে রঞ্জন জিজ্ঞেস করল, এই পাহাড়ে কোনো শিকার টিকার পাওয়া যায় না? গেলাস থেকে মুখ সরিয়ে প্রসেনজিৎ বলল, খরগোশ আছে কিছু কিছু, কদাচিৎ দু একটা বন মোরগ পাওয়া যায়, আর কিছু না। ওই হিংস্র জন্তু টন্তু কিছু নেই। আপনার কাছে তো একটা রাইফেল আছে দেখলাম। হ্যাঁ, ওটা রেখেছি জন্তুর জন্য নয়, লোকজনকে ভয় দেখাবার জন্য। সেরকম কোনো ঘটনা কখনো ঘটেছে নাকি? না, স্থানীয় লোকদের ধারণা আমি মন্ত্র পড়ে সাপদের বশ করতে পারি, চোর ডাকাতরা আসে না আমার কাছে, তারা কিছু পাবে না জানে। জায়গাটা কিন্তু ভীষণ নির্জন। এখানে তো রাস্তা রয়েছে, তবু লোকজন আসে না। স্থানীয় লোকজন পারতপক্ষে এ পাহাড়ে আসতে চায় না, অনেক সময় ওই কুলি টুলি পাওয়াও মুশকিল হয়ে যায়। কেন লোকজন আসে না কেন? ওই প্রধান কারণ ওই সাপের ভয়। মন্দিরটা যখন প্রথম বানানো হয় তখন পরপর দুজন পুরুত সাপের কামড়ে মারা গেছে, সেই থেকে আর কোনো পুরুতও থাকে না। তাছাড়া আস্তে আস্তে একটা কুসংস্কার তৈরি হয়েছে আর কি। লোকের ধারণা এই পাহাড়ে ওপরে উঠলে কোনো মানুষ আর জীবন্ত ফিরে আসতে পারবে না, কারণ ওই মন্দিরের কাছেই নাকি স্বর্গ। স্বর্গ? কেন, আপনারা শোনেননি এই কথা? না তো। শুনেছেন ঠিকই, বুঝতে পারেননি। লোকে আপনাদের হয়তো বলেছে এই পাহাড়ের মাথায় হারাবুরু, বলেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম কথা শুনেছি। স্থানীয় আদিবাসীদের ভাষায় হারাবুরু মানেই স্বর্গ। এবং এটা খুব নতুন কিছু কথা নয়। হিন্দুদের যেমন ধারণা হিমালয়ের কোনো একটা পাহাড়ের উপরে উঠলেই স্বর্গে পৌঁছানো যায়, কেউ বলে কৈলাস, কেউ বলে মহেন্দ্র পর্বত, তেমনি দক্ষিণ ভারত বা মধ্য ভারতের অনেক লোক যারা হিমালয় কখনো চোখে দেখেনি, দূরত্বও কল্পনা করতে পারে না, তারা কাছাকাছি কোনো পাহাড়ের উপরে স্বর্গ কল্পনা করে নেয়। এই পাহাড়টা স্থানীয় আদিবাসীদের নিজস্ব স্বর্গ, সেই জন্যেই স্বর্গের কাছে পৌঁছলে আর ফিরে আসার তো প্রশ্ন ওঠে না, তাই কেউ যেতে চায় না। যুধিষ্ঠিরের মতন সশরীরে স্বর্গে যাবার ইচ্ছে এদের নেই, বুঝলেন তো? আপনি ওর উপরে যাননি কখনো? অন্তত 10-12 বার গেছি। সেই হিসেবে আমাকে 10-12 বার স্বর্গ ফেরত বলতে পারেন। ওখান থেকেই তো একটা পাইথন ধরেছিলাম। রঞ্জন চকিতে পিছনে ফিরে তাকালো। হঠাৎ তার মনে হলো চতুর্থ পাইথনটা বোধহয় কাছাকাছি কোথাও আছে। থাকা অসম্ভব তো নয়। গাটা শিরশির করে ওঠে। অন্ধকার এখন একেবারে নিশ্ছিদ্র বলা যায়। পরস্পরের মুখ দেখা যায় না, শুধু সিগারেটের আগুন। এখন আর পোশাকের জন্য অস্বস্তির কারণ নেই ভাস্বতীর। একবার সে তোয়ালেটা সরিয়ে ফেলেছিল বুক থেকে, আবার অভ্যেসবশত আঁচলের মতন সেটা টেনে নেয়। প্রসেনজিৎ আবার বলল, শীতকালে কিছু কিছু তীর্থযাত্রী এখানে আসে শুনেছি, তবে শীতকালে আমি এসব জায়গায় থাকি না। শীতকালে সাপ ধরার তো সুবিধে নেই, তখন আমি যাই জলা জায়গায় পাখি ধরতে। সারা বছরই আপনি পশু পাখি ধরে বেড়ান নাকি? আমার নাম তো প্রসেনজিৎ। আমার বন্ধুরা ডাকনাম দিয়েছিল পশু, আমি ওদেরই দলে। আচ্ছা, বিশেষত শুধু শীতকালেই এখানে তীর্থযাত্রীরা আসে কেন? কুসংস্কারের সঙ্গে বাস্তব জ্ঞান মেশানো। শীতকালে এই নদীটা শুকনো মরা হয়ে পড়ে থাকে, শীতকালে সাপের উপদ্রব নেই, গর্তে ঢুকে যায়, হাইবারনেশন পিরিয়ড তখন। ফসল ওঠার পর শীতকালে এখানকার লোকের হাতে কিছু টাকাও থাকে, তাই এদের শাস্ত্রের নির্দেশ শীতকালটাই তীর্থযাত্রার পক্ষে পূর্ণ সময়। তখন কি মন্দিরেও ওঠে? না, সে পর্যন্ত যায় না, তাহলে আর ফিরবে না যে। মন্দিরের অনেক নিচ থেকে পুজো দেয়, মুরগির গলা কেটে ছুঁড়ে ছুঁড়ে দেয় ওপরের দিকে। বিশেষ করে বাঁজা মেয়ে ছেলেরা খুব আসে, এখানে পুজো দিলে নাকি তাদের সন্তান হয়, মানে ওদের এরকম বিশ্বাস আর কি। একটুক্ষণ চুপ করে থেকে প্রসেনজিৎ ভাস্বতীকে উপলক্ষ করে তীব্র গলায় বলল, আপনিও তো সেই জন্যেই এসেছেন, আসেননি? আপনারও নিশ্চয়ই সন্তান হয়নি। লোকটির কণ্ঠস্বর এখন একটু রুক্ষ মনে হলো। পুরুষ মানুষের এই ধরনের কণ্ঠস্বর শোনার অভ্যেস নেই ভাস্বতীর। সে কোড়ে আঙুলের নখের ডগা ঠেকিয়ে এইসব পুরুষকে অবহেলা করতে পারে। শান্ত গাম্ভীর্যের সঙ্গে ভাস্বতী বলল, না, আমি সেরকম কোনো বিশ্বাস নিয়ে আসিনি, জাস্ট কৌতূহলে এসেছি। সন্তান না হলে অনেক মেয়েরই মাথা খারাপ হয়ে যায়, আমি জানি। ভুল জানেন।
আপনাকে আরেকটু ব্র্যান্ডি দেবো? গলাটা নরম করে প্রসেনজিৎ জিজ্ঞেস করল। স্বামীর অনুমতি না নিয়েই ভাস্বতী বলল, হ্যাঁ দিন। অন্ধকারে গেলাসে বোতলে ঠোকাঠুকি হলো। তরল পদার্থের শব্দ। গেলাসটা তুলতে গিয়ে ভাস্বতী দেখল তখনও তার গেলাস ধরে আছে প্রসেনজিতের আঙুল। ছোঁয়া লাগলেও প্রসেনজিৎ হাত সরিয়ে নিল না। ভাস্বতী সামান্য হেসে গেলাসটা তুলে নিল, বড় চুমুক দিল একটা। গলায় তরল আগুনের স্বাদ। স্বামীর সঙ্গে পার্টিতে গিয়ে মাঝে মাঝে ভাস্বতী বিলেতি মদ্যপান করেছে। প্রথম প্রথম তার ইচ্ছে করতো না, কিন্তু অফিসারের বউদের এরকম মানায় না। অবশ্য জিনিসটার স্বাদ ভালো না লাগলে সে অপরের হাজার অনুরোধেও খেত না। সংস্কার মানার ব্যাপারে তার খুব একটা জেদ নেই, কিন্তু নিজের ভালো লাগার কিংবা না লাগার ওপর সে সব সময় জোর দেয়। তোয়ালেটা বুক থেকে খুলে সে পাশে রেখে দিল এবার। যার ঠান্ডা লেগেছে সে কেন অন্ধকারে আব্রু রক্ষার হাস্যকর চেষ্টায় বুকে ভিজে তোয়ালে জড়িয়ে আছে এতক্ষণ? নিছক সমতল জীবনের অভ্যেস। রঞ্জন বলল, তাহলে বোঝা যাচ্ছে এখানকার আদিবাসীদের কাছে এটা একটা পবিত্র জায়গা। তাহলে আপনি যে আছেন কেউ আপত্তি করে না? আমি তো মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে রীতিমতো লাইসেন্স নিয়েছি, সাপগুলো ধরে উপকারিত করছি এদের। কিন্তু এই কাজে আপনার জীবনের আশঙ্কা আছে তো? কোথায় নেই বলুন তো? এই নদীটার নাম সত্যি বৈতরণী? হ্যাঁ হ্যাঁ, মহকুমার ম্যাপেও সেই নামই আছে। তিনজনই হঠাৎ একসঙ্গে চুপ করে গেল, যেন তিনজনেই উৎকণ্ঠ হয়ে কোনো শব্দ শুনছে। নদীর শব্দ ছাড়া আর শোনার মতন কিছু নেই। মাঝে মাঝে দূরে গাড়ির হর্নের শব্দ। কথা বলতে বলতে এমন হয়, হঠাৎ একসঙ্গে সবাই স্তব্ধ হয়ে যায়। স্তব্ধতা তখন গর্ভবতী। একটু পরে একটু ছোট্ট হেসে প্রসেনজিৎ বলল, এখন আমাকে একবার ওই নদীর কাছে যেতে হবে। ভাস্বতী সেই মুহূর্তে তার কোমরের কাছে একটি হাতের স্পর্শ পেল। হাতখানা তার কোমরের উপরে স্থির হয়ে রইল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু পুরুষের স্পর্শ চিনতে দেরি হয় না মেয়েদের। অন্ধকারে বহুবার রঞ্জনের হাত স্পর্শ করেছে ভাস্বতীকে, কিন্তু কিন্তু এই হাত অন্য। এই হাত রুক্ষ, অথচ এখন শান্ত। ভাস্বতী সহজে বিচলিত হয় না কখনো। যে কোনো অবস্থায় তার মনে হয় দেখাই যাক না এরপর কি হয়। সুতরাং সে শরীর কোঁকড়াল না, কিন্তু একটু বিস্মিত হয়ে ভাবল, এই লোকটি কি নিছক অসভ্য ও বদ, না অন্য কিছু? প্রসেনজিৎ নদীতে যাবার নাম করে আকস্মিকভাবে তাকে স্পর্শ করল কেন? রঞ্জন জিজ্ঞেস করল, কেন? আজ তো জল আনতে ভুলে গেছি। তা বলে এই অন্ধকারের মধ্যে জল আনতে যেতে হবে? ভাস্বতী কোমরের ওপরের আগন্তুক হাতখানির ওপর নিজের হাত রাখল, যেন অবাধ্য শিশুকে শাস্তি দিচ্ছে। এইভাবে নিঃশব্দে আঙুল তুলে মুচড়ে দিল। হাতখানা সরে গেল সেখান থেকে। সারা রাত কি তৃষ্ণা নিয়ে থাকা যায় বলুন তো? ওই ব্র্যান্ডি খেয়েছি তো, এখন আমার ভীষণ জল তেষ্টা পাবে। আপনাদেরও পাবে নিশ্চয়ই। আপনি কি ওই নদীর জল খান? আর কোথায় জল পাবো বলুন? নদীর জলই তো একমাত্র সম্বল। কখনো কখনো বৃষ্টির সময় পাত্র পেতে রাখি, কিন্তু বৃষ্টি তো নিয়মিত হয় না না। আজ আবার বালতি পাততেও ভুলে গেছি। তখন তো গেলাম আমরা নদীর ধারে। হ্যাঁ, কিন্তু তখন তো আপনারা চলে যাবেন ভেবেছিলেন। আমি নিজের জন্যে চিন্তা করতে ভুলে গেছি। প্রসেনজিৎ উঠে দাঁড়ালো। চলুন দেখা যাক ভাত সেদ্ধ হলো কিনা। রঞ্জন পথ দেখাবার জন্য টর্চ জ্বালল। এতক্ষণ সে একবারও খেলার ছলেও আলো জ্বালেনি। শেষ হল শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্গের নিচে মানুষের প্রথম পর্ব। নমস্কার।